Hello students, welcome back to my YouTube channel MR Physics. MR Physics চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম এবং মন ভরা ভালোবাসা। প্রিয় ছাত্র ছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে চলে এসেছি একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে, যেই ক্লাস তোমরা প্রত্যেকেই অবগত আছো। যে আমাদের ক্লাস 12 এর যে থার্ড সেমিস্টার যার পরীক্ষা রয়েছে, ফাইনাল এক্সাম, তাকে লক্ষ্য রেখে আমরা প্রশ্নবিচিত্রার যে সলিউশনগুলো আমাদের চ্যানেলে আপলোড করা হচ্ছে, তা সেখানে পরিবর্তী প্রবাহ বা অল্টারনেটিং কারেন্ট বলে যে একটা চ্যাপ্টার রয়েছে, তার আমরা ফার্স্ট লেকচার কিন্তু আপলোড করে দিয়েছি। আজকে আমরা তার সেকেন্ড লেকচারে বেশ কিছু কোয়েশ্চেনের সলিউশন করব। তাই আশা করি তোমরা ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি খুব ভালোভাবে মনোযোগের সহকারে দেখবে, এবং দেখার পর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে পাশে থাকবে। তো চলো আমরা আজকে শুরু করি। যে কোয়েশ্চেনগুলো আমরা আজকে সলিউশন করব, প্রায় আমরা কি বলে জানো, তোমার ওই 16খানা কোয়েশ্চেন কিন্তু আমরা গত লেকচারে সলিউশন করেছিলাম। আজকে আমরা 17 দাগের কোয়েশ্চেন থেকে আমরা সলিউশন করব। তো তোমরা ক্লাসগুলোকে খুব ভালোভাবে দেখবে, এবং যাতে করে তোমাদের যেন পরীক্ষাটা খুব ভালোভাবে অ্যান্সার করে আসতে পারো। তো দেখো, নেক্সট আমরা যে 17 দাগের কোয়েশ্চেনখানা শুরু করব, সেখানে দেখো কি রয়েছে জানো। 17 দাগের কোয়েশ্চেনে আমাদের রয়েছে যে E ইকুয়ালস টু 8√2 সাইন ওমেগা টি প্লাস 6√2 সাইন ওমেগা টি ভোল্ট তড়িৎচালক বলের বর্গসাধ্য গড় মান ভোল্ট একক কত হবে। বর্গসাধ্য গড় মান বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে আরএমএস ভোল্টেজকে বোঝানো হয়। অর্থাৎ ভোল্টেজের যে আরএমএস মান, সে আরএমএস মানটাকে বলা হয় বর্গসাধ্য গড় মান, অর্থাৎ বর্গের বর্গমূল যেটা, তাই না? তাই ইকুয়েশনটা দিয়েছে দেখো, 17 দাগের কোয়েশ্চেনে আমাদের যে ইকুয়েশন দিয়েছে, 17 দাগের কোয়েশ্চেনে যে ইকুয়েশন দিয়েছে, E = 8√2 সাইন ওমেগা টি প্লাস 6√2 সাইন ওমেগা টি প্লাস 6√2 সাইন অফ ওমেগা টি। তাহলে এই ইকুয়েশনটা দিয়েছে, দিয়ে ওরা বলেছে বর্গসাধ্য গড় মান কত হবে। তাহলে এ নাম্বার অপশানে দিয়েছে ওরা 8, বি নাম্বার অপশানে দিয়েছে কত 6, সি নাম্বার অপশানে দিয়েছে ওরা 10, এবং ডি নাম্বার অপশানে দিয়েছে 14। মানে তাদের বর্গসাধ্য গড় মান কত হবে। তাহলে আমরা একটাই জিনিস বারবার বলবো, যে বর্গসাধ্য গড় মান বলতে যেটাকে বোঝানো হয় সেটা হচ্ছে আরএমএস ভোল্টেজ, অর্থাৎ ভোল্টেজের আরএমএস ভোল্টেজটাকে ওরা জানতে চেয়েছে। তো দেখো, যে আরএমএস ভোল্টেজ যদি আমরা বার করি, তাহলে ভিআরএমএস ইকুয়ালস টু আমাদের ইকুয়েশন কি আছে। তাহলে সর্বপ্রথম এই ইকুয়েশনটাকে ভি ইকুয়ালস টু ভি নট সাইন অফ ওমেগা টি এর ফর্মে নিয়ে আসতে হবে। তাহলে কিভাবে নিয়ে আসবো, দেখো আমরা দুটো জায়গা থেকে একটা জিনিস কমন পাচ্ছি, সেটা হচ্ছে সাইন অফ ওমেগা টি। তাহলে সাইন ওমেগা টি কমন টানলে ভিতরে কি পড়ে থাকে 8√2 প্লাস তাহলে কত থাকছে 6√2, আর কমন আসছে কত, তাহলে সাইন অফ ওমেগা টি। তাহলে দেখো এখান থেকে 8টা√2 আর 6টা√2 দিয়ে কত হবে 14টা√2, তাহলে 14√2 পাচ্ছি সাইন অফ ওমেগা টি। তাহলে এই সমীকরণটাকে যদি আমরা ইকুয়ালস টু ই নট সাইন অফ ওমেগা টি এর সাথে তুলনা করি, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ই নট সমান কত, অর্থাৎ এটা হচ্ছে ই নট এর ভ্যালু। তাহলে ই নট সমান আমরা দেখতে পাচ্ছি 14√2, এটা ই নট এর ভ্যালু পেলাম। আমাদের লাগবে কি, আমাদের লাগবে যে ই আরএমএস, অর্থাৎ তার বর্গসাধ্য মান। তাহলে ই আরএমএস ইকুয়ালস টু তাহলে কত হচ্ছে ই নট বাই তাহলে √2। তাহলে ই নট এর মান কত পেয়েছি আমরা 14√2। তাহলে 14√2 ডিভাইডেড বাই √2, তাহলে √2 ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে পড়ে থাকলো 14। অর্থাৎ তার আরএমএস ভোল্টেজ সেটা আমরা দেখতে পেলাম কত, তাহলে 14। তাহলে 14 ভোল্ট অ্যান্সার হবে। ওরা ভোল্টের অপশনগুলো রাখেনি, তাহলে আমাদের ডি নাম্বার অপশনটা হচ্ছে রাইট অ্যান্সার। কোশ্চেন ভারী কিছুই নেই, জাস্ট তোমরা একটু খালি ফোকাস করো ঠিকঠাক ভাবে, দেখবে অ্যান্সারগুলো কমপ্লিট হয়ে যাবে। তারপরে দেখো 17-র পরে 18 দাগের কোশ্চেন যেটা রয়েছে, সেটাতে কিন্তু ওরা একটা বড় ইতিহাস লিখে দিয়েছে। তোমরা কোশ্চেনটাকে খুব শান্তভাবে পড়বে, ওখানে যা যা বলা আছে। দিয়ে ওরা কিন্তু একটা ছক দিয়েছে, যে ওহম এককে আবেশীয় প্রতিবাধা কত হবে, ওহম এককে প্রতিঘাতের মান কত হবে, অ্যাম্পিয়ার এককে তড়িৎ প্রবাহের মান কত হবে, তড়িৎ প্রবাহ ও বিভব প্রভেদের মধ্যে দশা পার্থক্য কত হবে, এবং এক্ষেত্রে ভিএল ও ভিসি এর মধ্যে সম্পর্কগুলো কেমন হবে। কোশ্চেনটা সম্পূর্ণ যখন আমরা পড়বো, কোশ্চেনের মধ্যে কিন্তু দেখবো যে ওরা দিয়েছে, দেখো যে যখন একটি বিশুদ্ধ রোধ আর বিশুদ্ধ আবেশ কুণ্ডলী এল এবং সি ধারকত্ব বিশিষ্ট ধারক শ্রেণী সমবায় একটি প্রত্যাবর্ত তড়িৎচালক বলের সঙ্গে যুক্ত আছে। প্রত্যাবর্ত মানে হচ্ছে এসি বর্তনী যুক্ত আছে বা লাগানো আছে, তখন যে কোনো মুহূর্তে তিনটি উপাদানের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের বিস্তার ও দশা সমান হয়।
এবং তাকে আই ইকুয়ালস টু আই নট সাইন অফ ওমেগা টি দ্বারা প্রকাশ করা হয়। যদিও প্রত্যেক উপাদানের প্রান্তীয় বিভব প্রভেদ ও তড়িৎ প্রবাহের সঙ্গে বিভিন্ন দশায় থাকে, যা লেখচিত্রের মাধ্যমে দেখানো হয়েছে। মানে ওরা লেখচিত্রের মাধ্যমে বলতে চেয়েছে যে তড়িৎ প্রবাহ এবং ভোল্টেজ এরা কিন্তু বিভিন্ন দশায় আছে, সেম দশায় কিন্তু নেই। যদি সেম দশায় থাকতো তাহলে ওমেগা এল ইকুয়ালস টু ওমেগা সি হবে, 1/ওমেগা সি হবে। তাহলে এলসি আর বর্তনীর কার্যকরী রোধকে বর্তনীর প্রতিঘাতী বলা হয়। বিভিন্ন তড়িৎ প্রবাহের ফাই দশা কোণ এই সমস্ত দিয়েছে আর কি। লাস্টে ওরা দিচ্ছে দেখো যে 12 ওহম মানের একটি রোধ 14 ওহম প্রতিবাধা সম্পন্ন একটি ধারক, মানে ধারকের প্রতিঘাত বা অর্থাৎ 1/ওমেগা সি এর মানটা হচ্ছে 14 ওহম। আর ও 12 ওহম যেটা দিয়েছে সেটা হচ্ছে রেজিস্ট্যান্স আর এর মান। এবং ওরা দিয়েছে 0.1 হেনরি আবেশাঙ্ক বিশিষ্ট একটি বিশুদ্ধ আবেশ কুণ্ডলীকে শ্রেণীর সমবায়ে 220 ভোল্ট 50 হার্জ একটি প্রত্যাবর্ত তড়িৎচালক বলের সঙ্গে লাগানো হয়েছে। টোটাল ইতিহাসটা পড়ার পর আমাদের অত ইতিহাস কাজে লাগবে না, যেটুকু জায়গা মোরাল কাজে লাগছে সেটা হচ্ছে আমাকে সার্কিটটা চিনতে হবে, সার্কিটটা কোন সার্কিট দিয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এক্ষেত্রে যে সার্কিটটা দিচ্ছে ওরা, সেই সার্কিটটা হচ্ছে এলসিআর, কারণ আর এর মান দিয়েছে 12 ওহম এবং 1/ওমেগা সি অর্থাৎ ধারকিক প্রতিঘাত সেটা দিয়েছে কত, 14 ওহম। তার মানে আমরা বুঝতে পারছি এটা সি দিচ্ছে আর একটা আর দিচ্ছে আর একটা দিচ্ছে এল। তাহলে তিনটে নিয়ে যে সার্কিট তৈরি হচ্ছে সেটা হচ্ছে এলসিআর সার্কিট, এবং সেটাকে যে এসি সোর্সের সাথে লাগিয়েছে তার ভোল্ট হচ্ছে 200 ভোল্ট এবং তার কম্পাঙ্ক হচ্ছে কত, 50 হার্জ দিয়ে ওরা স্তম্ভ মেলাতে বলেছে। দেখো ওরা বলেছে ওহম এককে আবেশীয় প্রতিবাধা কত হবে। আবেশীয় প্রতিঘাতা অর্থাৎ প্রতিবাধা অর্থাৎ এলসিআর সার্কিটে আবেশীয় প্রতিবাধাকে বলা হয় ওমেগা এল এবং ধারকী প্রতিবাধাকে বলা হয় 1/ওমেগা সি এবং রোধের প্রতিবাধাটাকে বলা হয় আর। তাহলে টোটাল এলসিআর সার্কিটের যে প্রতিবাধা সেটা হচ্ছে জেড। তাহলে জেড ইজ ইকুয়াল টু রুট ওভার আর স্কোয়ার প্লাস ওমেগা এল মাইনাস 1/ওমেগা সি তার হোল স্কোয়ার। এটা কিন্তু আমরা সূত্র জানি। তবে তোমাদের এই প্রশ্নবিচিত্রার যে ছকটার যে সলিউশন দিয়েছে সেই সলিউশন কিন্তু ওদের ভুল আছে, অর্থাৎ একটা অ্যান্সার মিস্টেক আছে। আমি তোমাদেরকে আর ওদের অপশনগুলো লিখছি না কারণ মিস্টেক আছে বলে, আমি বাকিটা করে দিচ্ছি। দেখুন ওরা বলেছে যে 18 দাগের কোশ্চেনে ওরা বলেছে রোধের মান কত বলেছে, 12 ওহম। ডাটাগুলো দিয়েছে 12 ওহম এবং ধারকী যে প্রতিঘাত অর্থাৎ ধারকী প্রতিঘাত এটা হচ্ছে রোধ আর এর মান। ধারকী প্রতিঘাত মানে হচ্ছে আমাদের ক্ষেত্রে 1/ওমেগা সি, ধারকী প্রতিঘাত মানে এক্সি বা 1/ওমেগা সি সমান দিয়েছে ওরা কত, 14 ওহম এটা দিয়েছে। এবং ওরা দিয়েছে যে 0.1 হেনরি আবেশাঙ্ক বিশিষ্ট, তার মানে এল এর মান দিয়েছে কত, 0.1 হেনরি। এত আবেশাঙ্ক বিশিষ্ট বিশুদ্ধ আবেশ কুণ্ডলীকে শ্রেণী সমবায়ে যে পরিবর্তিত তড়িৎচালক বলে লাগিয়েছে তার ভোল্ট কত হয়েছে, ভি ইকুয়ালস টু হচ্ছে 200 ভোল্ট 50 হার্জ এটা দিয়েছে ওরা। অর্থাৎ এইরকম একটা ছবি হবে, টোটাল ছবিটাকে যদি আমরা দেখি একটু, এরকম একটা এসি সোর্সের ছবি হবে। এখানে ওরা এর সাথে কি লাগিয়েছে, ছোট একটা ছবি আঁকছি আমরা। তাহলে এখানে একটা প্রথমে আর রেখেছে, তারপরে একটা আবেশক রেখেছে, তারপরে একটা ওরা কি রেখেছে, একটা ধারক রেখেছে। তাহলে এর যে প্রতিবাধা সেটা কিন্তু দিয়ে দিয়েছে কত, 14 ওহম এবং এর জন্য যে প্রতিবাধা সেটা দিয়ে দিয়েছে 12 ওহম এবং হেনরি এই যে আবেশক তার যে সাবেশাঙ্ক বা আবেশাঙ্ক সেটা দিয়েছে 0.1 হেনরি এবং এই যে পরিবর্তিত ভোল্টেজ তার বিভবটা দিয়েছে 200 ভোল্ট এবং এর যা কম্পাঙ্ক সেটা দিয়েছে কত, 50 হার্জ দিয়ে ওরা বের করতে বলেছে বেশ কয়েকটা অ্যান্সার। 1 নম্বর অ্যান্সার বলছে ওহম এককে আবেশীয় প্রতিবাধা। তাহলে আবেশীয় প্রতিবাধা মানে কি, ওমেগা এল। তাহলে ওমেগা এল এর মান যদি আমরা করি, ওমেগা এল সমান আমরা জানি কত, ওমেগার মানকে আমরা কনভার্ট করতে পারি 2 পাই ইন্টু এন ইন্টু এল এর মান। তাহলে 2 পাই ইন্টু এন এর মান কত, 50 ইন্টু তাহলে কত এল এর মান তাহলে কত আমাদের দিয়েছে 0.1 হেনরি। তাহলে 0.1 তাহলে এটাকে 2 পাই মানে 50 দুগুণে 100 পাই ইন্টু পাই। এই মানগুলোকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এই মানগুলোকে আমরা ক্যালকুলেশন করলে দেখতে পাবো 31.4 আসবে। কত আসবে, প্রতিবাধা যেহেতু এটা একটা ওহম এককে কনভার্ট হয়, আমি এককটা লিখছি না, 31.4 আসবে। তাহলে 1 নম্বর অ্যান্সার হয়ে গেল। দ্বিতীয় নম্বর অ্যান্সার চেয়েছে ওহম এককে প্রতিঘাতের মান কত হবে, অর্থাৎ বলছে ওহম এককে মানে এককগুলো এটা প্রতিঘাত, অর্থাৎ এই যে একটা ছবি দিয়েছে অর্থাৎ টোটাল মানগুলো দিয়ে দিয়েছে। সার্কিটটার নাম আমরা দেখতে পাচ্ছি এলসিআর সার্কিট। তাহলে এলসিআর সার্কিটের প্রতিঘাত মানে প্রতিবাধা বা টোটাল বাধাটা কত হবে সেটা আমাদেরকে কিন্তু বের করতে হবে। তো এখন যদি আমরা বাধা বের করি, এলসিআর সার্কিটের যে বাধা সেটা সূত্র হচ্ছে, আমরা যেটা লিখে দেবো টোটাল এলসিআর সার্কিট। ওরা প্রথমে বলেছিল আবেশীয় বাধা, সেটা বের করে নিলাম। তাহলে ওরা বলেছে টোটাল এলসিআর এর বাধা কত হবে, এলসিআর এর বাধার সূত্র হচ্ছে আর স্কোয়ার প্লাস ওমেগা এল মাইনাস 1/ওমেগা সি তার স্কোয়ার এটা চেয়েছে।
এখন প্রশ্ন হচ্ছে, যেহেতু এরা বিভিন্ন দশায় থাকছে, কোন দশায় থাকছে? বিভিন্ন দশা। যদি এদের মধ্যে দশা পার্থক্য তৈরি করে, তাহলে দশা পার্থক্য তৈরি করতে গিয়ে আমরা জানি এলসিআর সার্কিটে আর কোনো ভূমিকা নেই না। ওরা যে একটা ছোট ইতিহাস লিখেছে, সেখানে বলা হয়েছে যে ভোল্টেজ এবং কারেন্ট এরা বিভিন্ন দশায় থাকে, বিভিন্ন দশায় থাকছে, অর্থাৎ তাদের মধ্যে একটা দশা পার্থক্য তৈরি হচ্ছে। তো এই দশা পার্থক্যতে আর কোনো ভূমিকা নেবে না, তাহলে আর থাকবে না, তাহলে পড়ে থাকবে কি? তাহলে শুধুমাত্র পড়ে থাকবে রুট ওভার অফ ওমেগা এল মাইনাস 1/ওমেগা সি তার হোল স্কোয়ার। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে কত পাবো? যে বেরিয়ে আসবে একটা, তাহলে ওমেগা এল মাইনাস 1/ওমেগা সি। তাহলে 1/ওমেগা সি এর মান কিন্তু ওরা দিয়ে দিয়েছে কত? 14 ওহম। তাহলে আমরা 1/ওমেগা সি এর মান 14 ওহম বসিয়ে দিব, এবং ওমেগা এল এর মান পেয়ে গেছি আমরা কত? বলছি 31.4 ওহম। তাহলে আমি লিখতে পারি যে 31.4 মাইনাস তাহলে কত হচ্ছে? 14 ওহম। তাহলে এই 14 ওহমকে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে দেখতে পাবো আমরা কত? 21.13, অর্থাৎ এত ওহম পাবো। তাহলে আবেশীয় প্রতিবাধাও পেয়ে গেলাম আমরা। টোটাল যে এলসিআর সার্কিট, তাহলে তার যে প্রতিঘাত বা তার যে বাধা, সেটাও কিন্তু আমরা পেয়ে গেলাম এত। নেক্সট আমাদের 3 দাগের অপশনটা ওরা বের করতে বলেছে। 3 দাগের অপশনটা দিয়েছে দেখো, অ্যাম্পিয়ার এককের তড়িৎ প্রবাহের মান কত হবে? তাহলে আমরা জানি এলসিআর সার্কিট বা যে কোনো সার্কিটের যে তড়িৎ প্রবাহের মান যদি জানতে চাই, তাহলে আমরা জানি তড়িৎ প্রবাহ আই নট ইকুয়ালস টু তাহলে কত হচ্ছে? ভি নট বাই জেড। তাহলে ভি নট বাই তাহলে কত হচ্ছে? জেড। তাহলে তড়িৎ প্রবাহের মানটা যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে পিক ভ্যালু যেহেতু আমাদের চাইনি, তাহলে আমরা ভিআরএমএস বাই জেড করতে পারি। তাহলে ভিআরএমএস বাই যদি জেড করি আমরা, তাহলে আই নর্মাল কারেন্ট বের করি, যেহেতু পিক ভ্যালু চাইনি ওরা, তাহলে ভিআরএমএস বাই জেড। তাহলে ভিআরএমএস এর মানটা কত দেওয়া আছে তোমাদের? দেখো যে কোয়েশ্চেনে যেহেতু আমাদের সার্কিটটাকে বলে দিয়েছে যে 220 ভোল্ট, কত বলেছে জানো? 220 ভোল্ট। তাহলে যেটা দেওয়া আছে সেটা কিন্তু আরএমএস ভোল্টেজ, এই যে 220 ভোল্ট, তাহলে সেটা হচ্ছে আরএমএস ভোল্টেজ। তাহলে ভিআরএমএস মানে হচ্ছে কত? 200 ভোল্ট। তাহলে 200 ডিভাইড বাই জেড এর মান তাহলে কত পেলাম আমরা? টোটাল জেড এর মান পেয়েছি আমরা কত? যে 21.13। তাহলে 21.13। তাহলে আমরা যদি করি 200 ডিভাইডেড বাই, তাহলে 21 তাহলে কত হচ্ছে? 21.13। তাহলে 21.13 তাহলে কত হচ্ছে? 9.46 প্রায়। তাহলে 9.46 আমরা অ্যান্সার পেলাম। তাহলে এটার মান পাচ্ছি আমরা, তাহলে কত হচ্ছে? 9.46, অর্থাৎ আমরা মানগুলো পেলাম। যদি এখানে আমাদেরকে বলতো যে আই, অর্থাৎ টোটাল ওরা কারেন্ট চেয়েছে, তুমি জেনে নিবে যে কারেন্টটা তোমাদেরকে চাইছে, সব সময় এটা মাথায় রাখবে, কোয়েশ্চেনে কারেন্ট চাইছে মানে আরএমএস কারেন্ট চাইছে। যদি ওরা পিক ভ্যালু চাইতো, তাহলে পিক ভ্যালু বলে দিত। তাহলে আমি দেখতে পেলাম ওরা কোয়েশ্চেনে বলে দিয়েছে যে শুধু কারেন্ট বলো। কারেন্ট বলতে কাকে বোঝাতে চেয়েছে? তাহলে আরএমএস কারেন্ট কে? তাহলে আরএমএস কারেন্ট মানে আমরা জানি ভিআরএমএস বাই জেড। ভিআরএমএস বাই জেড। তাহলে ভিআরএমএস বলতে যে ভোল্টেজটা দেওয়া থাকে সেটাই হলো ভিআরএমএস। তাহলে তাকে আমরা জেড দিয়ে ভাগ করলাম, টোটাল জেড দিয়ে ভাগ করলাম 9.46। এখানে যদি ওরা বলতো কারেন্টের পিক ভ্যালু বের করো, তখন আমরা কিন্তু করতাম যে আই নট ইকুয়ালস টু হচ্ছে ভি নট বাই জেড, অর্থাৎ ভি নট তখন পেতাম কত করে? না তো বলছে আরএমএস ইন্টু √2 করে, অর্থাৎ ভিআরএমএস যে 200 ভোল্ট আছে তার সাথে √2 কে গুণ করতাম, গুণ করলে কিন্তু আমরা ভি নট এর মানটা পেয়ে যেতাম। ওটা ওরা চায়নি। তারপরে 5 দাগে চেয়েছে ওরা, তাহলে আমরা সলভ করলাম, একটা, দুটো, তিনটে, তিনটে অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহের মান, ও তিনটে হলো তড়িৎ প্রবাহের মান। 4 দাগে ওরা চেয়েছে কি? 4 দাগে চেয়েছে তড়িৎ প্রবাহ ও বিভব প্রভেদের মধ্যে দশা পার্থক্য কত হবে। তাহলে এক্ষেত্রে যদি আমরা দশা পার্থক্য বের করি, তাহলে দশা পার্থক্য বের করার সূত্র হচ্ছে ট্যান থিটা। ট্যান থিটা সমান আমরা সূত্র কি জানি? যদি ইম্পিডেন্স ট্রায়াঙ্গেলটা আঁকি আমরা, এরকম একটা ছোট একটা ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল হবে, তাহলে এই জায়গাতে কিন্তু ওমেগা এল মাইনাস 1/ওমেগা সি থাকবে। তোমরা থিওরিটিক্যাল ক্লাসে কিন্তু কমপ্লিটলি ভাবে পড়ে এসছো। আর এখানে থাকবে আমাদের আর এখানে থাকবে আমাদের জেড। জেড সমানই হচ্ছে রুট ওভার অফ, তাহলে কত হচ্ছে? আর স্কোয়ার প্লাস ওমেগা এল মাইনাস 1/ওমেগা সি তার হোল স্কোয়ার, এটা থাকে। তাহলে এই কোণটাকে বলা হয়েছিল তাহলে থিটা বা দশা কোণ। তাহলে এখান থেকে আমরা জানি যে ট্যান থিটা সমান যে আমরা বের করতে জানি, সেটা হচ্ছে কত? লম্ব বাই ভূমি। তাহলে ওমেগা এল মাইনাস 1/ওমেগা সি ডিভাইডেড বাই আর। তাহলে ওমেগা এল মাইনাস 1/ওমেগা সি এর মান কত পেয়েছি? 21.13। তাহলে হচ্ছে 21 পয়েন্ট, তাহলে কত হচ্ছে? 13 ডিভাইডেড বাই আর। আর এর মান কোশ্চেনে দেওয়া আছে কত? 12 ওহম। তাহলে এখান থেকে আমরা 12 ওহম, সেটাকে যদি আমরা ডিভাইড করি, তাহলে আমরা দেখতে পাবো, ডিভাইড করলে আমরা দেখতে পাবো 1.45 এর কাছাকাছি আসবে। 1.45 এর কাছাকাছি আসবে ট্যান থিটা সমান। তাহলে আমরা যদি এখান থেকে থিটা ইকুয়ালস টু বের করি, তাহলে ট্যান ইনভার্স তাহলে কত হচ্ছে?
1.45, এটা আমরা পেয়ে গেলাম। তাহলে আমাদের চারটা অপশনের অ্যান্সার হয়ে গেল। ফার্স্ট আমরা পেলাম আবেশীয় প্রতিঘাত, সেটা আমরা পেয়ে গেছি। আবেশীয় প্রতিঘাত হচ্ছে 31.4। তারপরে আমরা 2 নাম্বার অ্যান্সার পেলাম যে টোটাল ওহম এককে যে প্রতিঘাত সেটা হচ্ছে 21.13। তারপরে আমরা 3 দাগের কোশ্চেনে কারেন্ট পেয়েছি কত, যেহেতু ওরা শুধুমাত্র কারেন্ট চেয়েছে, তার মানে আইআরএমএস কারেন্ট ইকুয়ালস টু ভিআরএমএস বাই জেড সমান 200 বাই, তাহলে জেড এর মান কত 21.13, 9.46 সেটা পেলাম। তারপর ওরা চেয়েছে দশা পার্থক্য কত, তাহলে দশা পার্থক্য ট্যান থিটা সমান আমরা জানি লম্ব বাই ভূমি, ক্যালকুলেশন করে পেলাম কত ট্যান ইনভার্স 1.45। তারপর ওরা চেয়েছে আরেকটা কোশ্চেন 5 দাগে চেয়েছে ওরা কি দেখো, 5 দাগে চেয়েছে এক্ষেত্রে ভিএল এবং ভিসি এর মধ্যে সম্পর্ক কি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যখন টোটাল বাধার ইকুয়েশনে মান বসিয়েছিলাম দেখো আর তো কোনো ভূমিকা নিচ্ছে না, তাহলে নিল কারা দশা পার্থক্য দিয়ে, একটা হচ্ছে আবেশক আর একটা হচ্ছে ধারক। তাদের মধ্যে দেখো যেটা আগে থাকে সেটা বেশি থাকে, যেটা পরে থাকে অর্থাৎ এটা থেকে এটাকে বিয়োগ করি, তাহলে নিশ্চয়ই এটা বড় আর এটা হচ্ছে ছোট। তাহলে যে বেশি থাকে সেই যে কোনো কাজে কি করে মুখ্য ভূমিকা পালন করে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এক্ষেত্রে এল বা আবেশক অর্থাৎ এটা বেশি আছে, এক্সেলটা বেশি আছে। তাহলে আমরা বলতে পারি যে এক্সেল বেশি গ্রেটার দ্যান, তাহলে কত হচ্ছে এক্সি, অর্থাৎ এক্সির তুলনায় কি হবে এক্সেল বেশি হবে। তাহলে ওরা অপশন দিয়েছে যে এক্সেল ভিএল গ্রেটার দ্যান ভিসি দিয়েছে। আচ্ছা এইভাবে অপশনগুলো দেয়নি, তাহলে ভিএল গ্রেটার দ্যান ভিসি দিয়েছে, তাহলে এটাই হবে। তাহলে এক্সেল যদি বেশি হয় তাহলে ভিএল বেশি হবে, গ্রেটার দ্যান তাহলে কি হবে ভিসি, তাহলে ভিএল গ্রেটার দ্যান কি হবে তাহলে ভিসি। আমরা দেখতে পেলাম যে তার প্রান্তীয় বিভব প্রভেদ সেটা কিন্তু বেশি হচ্ছে। তাহলে আমাদের অপশনগুলো রাইট কোনটা হচ্ছে দেখে নাও। তাহলে আমাদের অপশনগুলো রাইট হচ্ছে, তোমরা অপশনগুলো মিলিয়ে নিবে, একটু অপশনগুলোতে যদি ভুলভাল থাকে তোমরা কারেকশন করে নিও। কারণ আমরা দেখলাম যে আমাদের অপশন এসছে, তাহলে একের অপশন এসছে কোনটা, তাহলে একের অপশন হচ্ছে এফ, তাহলে দুইয়ের অপশন হচ্ছে কত ই, একের এফ তাহলে হচ্ছে দুইয়ের ই, তারপর হচ্ছে তিনের অপশন হচ্ছে তাহলে কত হচ্ছে, তাহলে তিনের অপশনটা হচ্ছে অ্যাম্পিয়ার এককে তড়িৎ প্রবাহের মান সেটা হচ্ছে 9.46 অর্থাৎ সি। হ্যাঁ, তারপরে হচ্ছে চারের অপশন হচ্ছে তাহলে আমাদের ডি, এবং পাঁচের অপশন হচ্ছে আমাদের তাহলে কত হচ্ছে ভিএল এবং না সরি তড়িৎ প্রবাহ বিভব দশা পার্থক্য হচ্ছে চারের অপশন হচ্ছে আমাদের বি, আর পাঁচের অপশন হচ্ছে আমাদের তাহলে কত হচ্ছে ডি নাম্বার অপশন। তাহলে তোমরা এইভাবে অপশনগুলোকে সাজিয়ে নেবে, অর্থাৎ আমরা প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার কিন্তু করে দিয়েছি। তাহলে নেক্সট আমরা 18 দাগ কোশ্চেন পর্যন্ত হয়ে গেছে। তাহলে নেক্সট আমরা কোশ্চেনে যেটা যাবো সেটা হচ্ছে 19 দাগের কোশ্চেন। কোশ্চেনগুলো কোনো ভারী নেই, শুধু একটু ভাবনা চিন্তা করে ঠান্ডা মস্তিষ্কে সলিউশন করবে, দেখবে অ্যান্সারগুলো কমপ্লিট হয়ে গেছে। ফিজিক্স কখনোই ভারী নয়, জাস্ট একটু পড়াশোনা চালিয়ে যেতে হবে, তাহলে দেখবে যে সবকিছু সোজা হয়ে যাবে। তারপরে আমরা দেখবো দেখো যে 19 দাগের কোশ্চেন গুলো সেম কোশ্চেন আমরা কিন্তু করিয়ে এসেছি। এখানে বলেছে ওরা ডিসি অ্যামিটারের সাহায্যে পরিবর্তিত প্রবাহ পরিমাপ করা যায় না, কারণ এগুলো জেনে রাখবা যে ডিসি অ্যামিটারের সাহায্যে আমরা পরিবর্তিত প্রবাহকে কেন পরিমাপ করতে পারি না, কারণ হচ্ছে একটাই যে একটি পূর্ণ চক্রের অর্থাৎ একটি পূর্ণ চক্রের তড়িৎ প্রবাহের যে গড় মান যে শূন্য হয়, অর্থাৎ পরিবর্তী প্রবাহ বা অল্টারনেটিং কারেন্টকে যখন আমরা ডিসিতে মাপতে যাব, ডিসিতে যখন মাপতে যাব, তো আমরা জানি অল্টারনেটিং কারেন্ট একটা তার পূর্ণ চক্র অর্থাৎ ফুল সাইকেলে তার প্রবাহের গড় মান কি হয় জিরো হয়ে যায়। তার জন্য একে ডিসিতে পরিমাপ করা যায় না, একমাত্র এসিতেই পরিমাপ করতে হবে। অ্যান্সারটা হচ্ছে যে একটি পূর্ণ চক্রে গড় যে প্রবাহ মাত্রা সেটা হচ্ছে জিরো, তার জন্য আমরা ডিসিতে পরিমাপ করতে পারি না। তারপরে দেখো 20 নম্বর কোশ্চেন দিয়েছে যে একটি বাড়িতে ইলেকট্রিকের মেন্স 220 ভোল্ট 50 হার্জ হলে এর তাৎক্ষণিক ভোল্টেজের সমীকরণ কি হবে। এবং কোশ্চেনটা দুবার এইচএস এর সালের এক্সামে দিয়েছে আমাদের 2013 এবং 2010 সালে। একটি বাড়িতে ইলেকট্রিকের মেন্স 220 ভোল্ট 50 হার্জ, মানে ওরা বলে দিয়েছে কত দাগের কোশ্চেন জানো, 20 দাগের কোশ্চেন। ওরা একটি ইলেকট্রিকের মেন্স দিয়েছে 220 ভোল্ট 50 হার্জ, দিয়েছে 220 ভোল্ট আর একটা দিয়েছে কত 50 হার্জ, মানে এটা একটা বাড়ির ইলেকট্রিক মেন্সের দিয়েছে ওরা। তাৎক্ষণিক ভোল্টেজের সমীকরণ কত হবে, ভোল্টেজের সমীকরণটা আমাদের কত হবে আমরা সেটা বের করব। দেখো ভোল্টেজের সমীকরণ যখন বের করতে চাইছে তার মানে ভি ইকুয়ালস টু ভি নট সাইন অফ ওমেগা টি এই ফর্মে নিয়ে আসতে বলছে। আমাদের কাছে প্রশ্ন হচ্ছে আমাদের ভোল্টেজের তাৎক্ষণিক সমীকরণ মানে ভি ইকুয়ালস টু ভি নট সাইন অফ ওমেগা টি এই ফর্মে নিয়ে আসতে বলছে।
আমরা জানি কোশ্চেনে যে ভোল্টেজটা দেওয়া থাকে সেটা হলো আরএমএস ভোল্টেজ, কোশ্চেনে যে কারেন্টটা দেওয়া থাকে সেটা হলো আরএমএস কারেন্ট। আমাকে যদি পিক বের করতে বলে তাহলে আমি বের করব, কিন্তু এখানে দেখো যে 220 ভোল্ট দিয়েছে, তার মানে এটা হচ্ছে আরএমএস ভোল্টেজ। তাহলে ভি নট যদি বের করতে হয় তাহলে আমরা জানি একটা সূত্র যে ভি আর এম এস সমান হচ্ছে তাহলে কত বলো তো, ভি নট বাই রুট টু। তাহলে এখান থেকে যদি তুমি ভি নট বের করো তাহলে কত হবে, ভি আর এম এস ইন্টু তাহলে কত হচ্ছে ভি আর এম এস, ভি আর এম এস ইন্টু তাহলে কত হচ্ছে রুট টু। ভিআরএমএস এর মান কত, 220 ভোল্ট। তাহলে 220 ইন্টু রুট টু, এটাকে যদি গুণ টুন করো তাহলে তোমরা পাবে 311, প্রায় 311.11 আসবে। তাহলে আমরা দেখতে চাই যদি, তাহলে 220 রুট টুতে তুমি রেখে দাও, তাহলে ওরা 20 অপশানে রেখেছে কিন্তু রুট টু দিয়ে রেখে দিয়েছে। তাহলে ভি নট এর মান পেলাম। এবার ওমেগার মান লাগবে, ওমেগা সমান আমরা জানি ও এটাতে রেখে দিয়েছে, তাহলে ওমেগা সমান আমরা জানি কত, 2 পাই ইন্টু এন। তাহলে 2 পাই থাকলো ইন্টু এন এর মান কত বলেছে, 50। তাহলে 50, তাহলে কত হচ্ছে 100, 50 দুগুণে 100 পাই, এটা আমরা ওমেগার মান পেলাম। তার কম্পাঙ্ক হচ্ছে আধার। তাহলে আমরা এখানে মানটাকে বসিয়ে দিচ্ছি। তাহলে ভি ইকুয়ালস টু ভি নট এর মান কত, 220 রুট টু। তাহলে হচ্ছে 220 রুট ওভার টু ইন্টু সাইন, তাহলে ওমেগার মান কত হচ্ছে 100 পাই। তাহলে 100 পাই ইন্টু টি। তাহলে এটা হচ্ছে আমাদের তাৎক্ষণিক ভোল্টেজের ইকুয়েশন। দেখো ওদের কোন অপশনটাতে রয়েছে, ওদের ফার্স্ট অপশন দিয়েছে ভি ইকুয়ালস টু 200 রুট টু সাইন 100 পাই টি ভোল্ট, আর তারপরে দিয়েছে বি নাম্বার অপশন হচ্ছে 20 রুট টু সাইন 100 পাই টি ভোল্ট, তারপরে দিয়েছে ভি ইকুয়ালস টু 200 সাইন, এগুলো দিয়েছে অপশনগুলো। একমাত্র অপশন যেটা আমাদের রাইট হচ্ছে সেটা হচ্ছে 20 দাগের এ নাম্বার অপশনটা হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে দেখো 21 দাগের কোশ্চেন আমরা যদি দেখি, নেক্সট 21 দাগের কোশ্চেনে দিয়েছে ওরা প্রদত্ত একটি বর্তনীর তড়িৎচালক বল, প্রায় 4 থেকে 5 খানা কোশ্চেন জিজ্ঞাসা করেছে ওরা 21 দাগের কোশ্চেনে। দেখো 21 দাগের কোশ্চেনে ওরা একটা ইকুয়েশন দিয়েছে যে ই ইকুয়ালস টু 3 সাইন 3 পাই টি, ই ইকুয়ালস টু হচ্ছে কত 3 সাইন 3 পাই টি, এটা একটা ইকুয়েশন দিয়েছে। প্লাস দিয়েছে 4 কস 3 পাই টি, প্লাস দিয়েছে কত 4 কস 3 পাই টি, এরকম একটা ইকুয়েশন দিয়েছে। দেওয়ার পর ওরা বলেছে প্রদত্ত তড়িৎচালক বলের শীর্ষ মান কত, তড়িৎচালক বলের আরএমএস মান কত, তড়িৎচালক বলের দশা কোণ কত হবে, মানে থিটার মান তোমাকে জানতে চেয়েছে, এবং আর এর মান যদি 3 ওহম হলে বর্তনীতে সর্বোচ্চ প্রবাহ মাত্রা কত হবে, মানে সর্বোচ্চ প্রবাহ মাত্রা। তার মানে এখানে আই নট এর মান দেখো, তোমাকে যখন কোশ্চেনে বলা থাকবে সর্বোচ্চ প্রবাহ মাত্রা মানে পিক ভ্যালু অফ দ্য কারেন্ট, তখন তুমি কিন্তু আই নট এর মান বের করবে। তোমাকে যতক্ষণ পর্যন্ত পিক ভ্যালু অফ কারেন্ট বলেনি ততক্ষণ পর্যন্ত তুমি আরএমএস মানটাকে কিন্তু দেবে। অর্থাৎ নর্মাল যে কারেন্ট, অর্থাৎ যে কারেন্টটা আমরা গৃহ বর্তনীতে ব্যবহার করি, সেই কারেন্টটা সবসময় আরএমএস কারেন্টে থাকে, এবং সেটার পিক ভ্যালু যদি চাই তাহলে আমরা আই নট এর মান কিন্তু বের করব। তাহলে দেখো ওরা এই ইকুয়েশন থেকে চেয়েছে যে তড়িৎচালক বলের শীর্ষ মান, তড়িৎচালক বলের আরএমএস মান, তড়িৎচালক বলের দশা কোণ, এবং তার ক্ষেত্রে কারেন্টের পিক ভ্যালু আমাকে কিন্তু জানতে চেয়েছে। তাহলে আমরা দেখো প্রথমত আমাদের লক্ষ্য হচ্ছে এরূপ কোন ইকুয়েশনকে আমাদেরকে সাইন ওমেগা টি এর ফর্মে নিয়ে আসতে হবে, ই ইকুয়ালস টু ই নট সাইন অফ ওমেগা টি এর ফর্মে নিয়ে আসতে হবে। আমি বলেছিলাম একটা রুলস গত ভিডিওতে, যে এই যে কোণ বা দশা আর এই দশা যদি সেম থাকে তাহলে সামনেটাকে দুটো প্রসেসে করা যায়, কোনো অসুবিধা নেই। তাহলে আমি ধরবো সবসময় যেহেতু সাইন অফ এ প্লাস বি এর ফর্মে নিয়ে আসবো, তাহলে 3 সমান ধরবো জেড কস থিটা আর 4 সমান ধরবো জেড সাইন থিটা। দেখো তাহলে 3 সমান আমি ধরলাম কত, 3 সমান আমি ধরলাম তাহলে কত হচ্ছে জেড কস থিটা, কস থিটা। আর এখানে তাহলে আমি এখান থেকে 3 বাই জেড সমান তাহলে কত লিখতে পারি, কস অফ থিটা। আর এখানে আমি লিখবো কত 4 সমান সব সময়, তাহলে এখানে আমি 4 সমান লিখছি কত দেখো তো, তাহলে হচ্ছে জেড সাইন থিটা। 4 সমান হচ্ছে তাহলে কত জেড সাইন থিটা, তাহলে 4 বাই জেড সমানই তাহলে কত হচ্ছে সাইন থিটা। এটা তুমি ত্রিভুজ বানাও, হ্যাঁ ইম্পিডেন্স ত্রিভুজ, বা তুমি একটা ত্রিভুজ বানাও, এটা হচ্ছে থিটা, তার সাপেক্ষে এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে অতিভুজ। তাহলে দেখো কস থিটা সমান আমরা কি জানি, কস থিটা সমান আমরা জানি ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমিটা কত হচ্ছে জেড, অতিভুজটা কত হচ্ছে তাহলে 3, বুঝতে পারলে। কস থিটা সমান আমরা জানি কত, ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমিটা হচ্ছে 3, অতিভুজটা হচ্ছে জেড, সরি ভূমি বাই অতিভুজ, কস থিটা সমান ভূমি বাই অতিভুজ, ভূমিতে 3 হবে, উফ ভূমিতে 3 হবে, কস থিটা সমান এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, তাহলে কস থিটা সমান ভূমি, ভূমি বাই অতিভুজ, অতিভুজ মানে হচ্ছে জেড। এবার তুমি দেখো সাইন থিটা সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাহলে লম্বতে হবে 4, অতিভুজেতে জেড থাকলো, ঠিক আছে। এবার তুমি এখান থেকে তোমাকে একটা লক্ষ্য হচ্ছে তুমি এখানে মান বসাও, 3 এর জায়গাতে যদি আমি বসাই তাহলে কত জেড কস থিটা, তাহলে সাইন 3 পাই টি থাকলো ইন্টু তাহলে কত লিখছি জেড কস অফ থিটা, প্লাস কস অফ 3 পাই টি থাকলো ইন্টু তাহলে কত লিখছি জেড সাইন অফ তাহলে কত থিটা।
তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে দেখো, দেখতে পাবে যে এখান থেকে কমন আসবে তাহলে কত, জেড, আর ভিতরে যেটা সূত্র সেই যাবে, একবার আমি করে দিচ্ছি। তাহলে সাইন এ কস বি, তাহলে দেখো সাইন অফ এ প্লাস বি, এ বলতে 3 পাই টি, এ বলতে 3 পাই টি, তাহলে বলছে কত হচ্ছে 3 পাই ইন্টু টি, প্লাস বি বলতে কত হচ্ছে থিটা। তাহলে এটা আমি দেখতে পেলাম যে সাইন অফ ওমেগা টি প্লাস আলফা, অর্থাৎ জেড এ সেজে গেছে। এবার আমরা জেড সমান কত পাবো, তাহলে এখান থেকে জেড সমান বের করো। তাহলে বোথ সাইড যদি স্কোয়ার করি এর, তাহলে দেখো, তাহলে এখানে 3-এর স্কোয়ার করলে কত হবে, জেড স্কোয়ার কস স্কোয়ার থিটা, আর 4-এর স্কোয়ার করলে কত হবে, জেড স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, এবং দুটোকে যদি আমরা যোগ করে দিই তাহলে পাবো কত, দেখো যে 3 স্কোয়ার প্লাস 4-এর স্কোয়ার সমান জেড স্কোয়ার কমন আসবে, ভিতরে পড়ে থাকবে কত সাইন স্কোয়ার থিটা, প্লাস হচ্ছে তাহলে কত হচ্ছে কস স্কোয়ার থিটা। তাহলে এইটুকুর মান আমরা জানি কত 1, তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। তাহলে 3-এর স্কোয়ার মানে 9, আর 4-এর স্কোয়ার মানে হচ্ছে 16, তাহলে এটা কত হচ্ছে টোটাল 25 সমান হচ্ছে জেড স্কোয়ার। তাহলে জেড সমান তাহলে কত পাচ্ছি 5। অ্যাকচুয়ালি প্লাস মাইনাস 5 আছে, কিন্তু আমরা জানি যে রোধ কখনো ঋণাত্মক হতে পারে না, তার জন্য আমরা পজিটিভ মানটা কিন্তু নিই। তাহলে দেখো আমরা জেড এর মান কত পেলাম, তাহলে 5। তাহলে সাইন অফ 3 পাই টি প্লাস অফ থিটা। তাহলে তোমাকে এখানে দেখো যে ই ইকুয়ালস টু, এখানে সূত্রটা সেজে গেছে, দেখো ই ইকুয়ালস টু ই নট সাইন অফ ওমেগা টি। এবার তোমাকে বলেছে, ওরা যেগুলো চাইছে আমরা বের করছি এক করে, ওরা বলেছে তড়িৎচালক বলের শীর্ষ মান কত হবে। তাহলে 1 নম্বর অপশন হচ্ছে তড়িৎচালক বলের শীর্ষ মান। শীর্ষ মান বলতে এই ই নট এর মান বোঝায়। তাহলে শীর্ষ মানটা আমরা কত পাচ্ছি, ই নট সমান হচ্ছে তাহলে 5 ভোল্ট। দ্বিতীয় ওরা চেয়েছে যে তড়িৎচালক বলের আরএমএস মান কত হবে। 2 নম্বর হচ্ছে ইআরএমএস সমান আমরা কত জানি, তাহলে ইআরএমএস সমান হচ্ছে তাহলে কত বলো তো, ই নট বাই রুট ওভার 2। তাহলে ই নট এর মান হচ্ছে 5 ডিভাইড বাই রুট 2 থাকলো, তাহলে এটা হচ্ছে আমাদের ইআরএমএস, এত ভোল্ট পেলাম। 3 নম্বর ওরা চেয়েছে যে তাহলে 5 বাই রুট ওভার 2 পেলাম। তড়িৎচালক বলের দশা কোণ কত হবে, এই যে থিটাটাকে বলা হয় দশা কোণ, তাহলে ট্যান থিটা সমান কত হবে বলো তো 3 নম্বর। তাহলে দশা কোণ সবসময় আমরা বের করবো ট্যান থিটা সমান হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে লম্বটা হচ্ছে 4 ডিভাইড বাই 3, তাহলে হচ্ছে 4/3। তাহলে দশা কোণ আমরা থিটা সমান পেলাম কত, তাহলে ট্যান ইনভার্স 4/3। তারপরে হচ্ছে আমাদের 5 দাগের 3টা হলো। তারপরে ওরা আমাদের 4 দাগের চেয়েছে। 4 দাগের চেয়েছে কি, যে আর এর মান যদি 3 ওহম হলে বর্তনীর মধ্যে যে সর্বোচ্চ প্রবাহ কত হবে। সর্বোচ্চ প্রবাহ বা সর্বোচ্চ কারেন্ট ইজিক্যাল টু হচ্ছে পিক ভ্যালু, অর্থাৎ আই নট। আই নট সমান আমরা জানি কত, ই নট বাই আর। কি জানি আমরা, ই নট বাই আর। ই নট এর মান কত পেয়েছি আমরা 5, এবং আর এর মান কত দিয়েছে কোশ্চেনে বলেছে কত জানো, কোশ্চেনে আমাদের বলে দিয়েছে 3, অর্থাৎ আর এর মান কোশ্চেনে আমাদের বলে দিয়েছে 3। তাহলে আমরা দেখতে পাচ্ছি আই নট ইজিক্যাল হচ্ছে এত অ্যাম্পিয়ার। দেখো তাহলে কোন অপশনটা আমাদের রাইট হচ্ছে। তাহলে আমরা দেখতে পেয়ে গেলাম প্রদত্ত তড়িৎচালক বলের শীর্ষ মান হচ্ছে 5 ভোল্ট, এবং তড়িৎচালক বলের আরএমএস মান হচ্ছে 5 বাই রুট 2, তার মানে এ নাম্বার অপশন। তারপর হচ্ছে তড়িৎচালক বলের দশা কোণ কত হবে, অর্থাৎ থিটা ইকুয়ালস টু ট্যান ইনভার্স, তাহলে কত হচ্ছে 4/3, বি নাম্বার অপশন রাইট। এবং 4 দাগের হচ্ছে আমাদের তাহলে দেখতে পেলাম যে আমাদের 4 দাগের অ্যান্সার হচ্ছে 5/3 অ্যাম্পিয়ার, যেটা অ্যান্সার হচ্ছে সি নাম্বার রাইট। তাহলে দেখো কোনো কোশ্চেনই ভারী নয়, শুধু তোমাকে একটু রিভিশনটা ঠিক রাখতে হবে এবং থিওরিটিক্যাল ক্লাসটাকে খুব গুরুত্ব সহকারে কিন্তু বুঝতে হবে। তুমি যেখানে যে স্যারের কাছে পড়েছো না কেন, সেই স্যারের কাছে যে থিওরি ক্লাস হয়েছিল, এবং থিওরি ক্লাসের যে সমস্ত তোমাদের খাতাগুলো রয়েছে, নোটস পত্রগুলো রয়েছে, এবং এই চ্যাপ্টার্স বেসিসে যে সমস্ত সূত্রগুলো স্যাররা বুঝিয়েছিলেন, সেই সূত্রগুলোকে একটু ভালোভাবে দেখবে এবং প্র্যাকটিস করবে, তাহলে দেখবে তোমার কোনো কোয়েশ্চেনই অসুবিধা হবে না। একটা জিনিস মাথায় রাখবে, ফিজিক্স যতই হার্ড হোক না কেন, তার যদি থিওরি তোমার ভিতরে কনসেপ্ট ক্লিয়ার থাকে, তাহলে তুমি যে কোনো সলিউশন, যে কোনো ম্যাথ তোমার দ্বারা কিন্তু সম্ভব। তার জন্য সর্বাগ্রে আমি একটাই কথা বলি, যে তোমাদেরকে সবসময় থিওরি ক্লাসের উপর প্রচুর জোর দিতে হবে এবং থিওরিগুলোকে কমপ্লিটলি ভাবে মাথায় নিতে হবে, এবং ওই বেসিসে কোয়েশ্চেন সলিউশন করবে, দেখবে যে সমস্ত কোয়েশ্চেন তোমাদের জন্য আসানিয়াত হবে আর কি। দেখো তাহলে আমরা প্রায় 20খানা কোয়েশ্চেন সলিউশন করে দিলাম। প্রায় এক একটা কোয়েশ্চেনে প্রায় পার্ট পার্ট করে 5খানা করে কোয়েশ্চেন ভিতরে প্রবেশ করা থাকে, আমরা প্রায় সলভ করলাম। তারপরে দেখো 22 দাগের কোয়েশ্চেনে দিয়েছে ওরা, এল এর মান 100 মিলি হেনরি, প্রযুক্ত ভোল্টেজের কম্পাঙ্ক দিয়েছে 50 হার্জ হলে উল্লেখিত ক্ষেত্রে আবেশীয় প্রতিঘাত কত হবে। দেখো 22 দাগের কোশ্চেন ওরা দিয়েছে, 22 দাগের কোশ্চেনে দিয়েছে এল এর মান কত বলেছে 100 মিলি হেনরি। তাহলে 100 মিলি হেনরি করলে আমরা হেনরিতে করলে কত পাবো, 10⁻, তাহলে 2 ইন্টু, তাহলে আমরা হেনরিতে করছি, তাহলে 10⁻³ তার মানে আসবে কত, 10⁻⁻1 মানে 0.1 আর কি, তাই তো। তাহলে আমরা এটাকে করতে পারি, তাহলে 0.1 এত হেনরি আসলো। তাহলে এত হেনরি আসলো। এবার ওরা বলেছে ভোল্টেজের কম্পাঙ্ক বলে দিয়েছে, এন এর মান হচ্ছে 50 হার্জ, তাহলে এন ইজ ইকুয়াল টু আমাদের বলে দিয়েছে কত 50 হার্জ।
এত হার্জ কম্পাঙ্ক বলেছে। দেওয়ার পর বলেছে উল্লেখিত ক্ষেত্রে আবেশীয় প্রতিঘাত কত হবে। তাহলে আমরা তো প্রত্যেকেই জানি যে স্যার আবেশীয় প্রতিঘাত ওমেগা এল, এটা হলো আবেশীয় প্রতিঘাত বা এক্সেল সমান ওমেগা এল। তাহলে ওমেগা সমান আমরা কত জানি 2 পাই ইন্টু এন ইন্টু তাহলে কত হচ্ছে এল থাকছে, তাহলে এল থাকছে আমাদের ক্ষেত্রে। তাহলে 2 পাই ইন্টু এন এর মান কত বলেছে 50 হার্জ, এই তো বলা আছে। তাহলে ইন্টু আমরা কত করতে পারি 50 হার্জ ইন্টু এল এর মান কত বলা হয়েছে 0 পয়েন্ট, তাহলে কত হচ্ছে 1। তাহলে এটাকে আমরা লিখতে পারি কত 100 ইন্টু পাই, হ্যাঁ 100 ইন্টু পাই ইন্টু তাহলে কত হচ্ছে 0.1। তাহলে 100 ইন্টু পাই এর মান তোমরা বসাবে 3.14 ইন্টু তাহলে 0.1। এটাকে যদি তোমরা ক্যালকুলেশন করো তাহলে তোমরা দেখতে পাবে 31.4 সামথিং আর কি। তাহলে তোমরা দেখতে পাবে এটাকে ক্যালকুলেশন করলে 31.4, অর্থাৎ এটাকে ওরা কিলো ওহম অ্যান্সারে দিয়েছে, তাহলে 31.4 কিলো ওহম পাবে। অর্থাৎ তোমরা এটাকে ওহমে কনভার্ট করবে, কনভার্ট করার পর দেখতে পাবে যে 31.4 কিলো ওহম অ্যান্সার আসবে। অর্থাৎ তোমরা এটা নিজে থেকে ক্যালকুলেশন করে নেবে, কিছুই ব্যাপার না। এটাকে নিবে 100 নেবে, এটাকে নিবে 10 করবে। হ্যাঁ আচ্ছা দেখে নিচ্ছি, তাহলে তুমি এটা দশমিক তুলে দাও, একটা লাইন করে দাও। তাহলে একটা লাইন যদি করে দাও তাহলে তুমি দেখতে পাবে 100 ইন্টু 314 ডিভাইডেড বাই তাহলে কত হচ্ছে 100 ইন্টু 0.1, তাকে তুলে দাও নিচে একটা 10 করে দাও। তাহলে 100 100 কেটে দাও, তাহলে হচ্ছে 314 ডিভাইডেড বাই তাহলে 10, তাহলে কত হচ্ছে 31.4। দেখ ওদের কিন্তু অ্যান্সার দেখো যে 31.4 কিলো ওহমে অ্যান্সার দিয়েছে ওরা। 31.4 কিলো ওহমে অ্যান্সার ভুল আছে, ওরা কিলো ওহমে দিয়েছে অ্যান্সার। যদি আমরা কিলো ওহমে করি তাহলে 1000 গুণ করতে হবে। এটা এটা কি আমরা ওমেগা এল বের করলাম, তাহলে ওহমে আসলো, এটা আমাদের ওহমে আসলো। তাহলে ওহমকে যদি আমরা কিলো ওহম করি তাহলে 1000 দিয়ে ভাগ করতে হবে। তাহলে ভাগ করতে গেলে আমরা দেখতে পাবো আরো কিন্তু দশমিক চলে আসবে। তাহলে অ্যান্সার কিন্তু এটা আছে, ওদের অপশনটা মিস্টেক আছে। ওদের যেটা অ্যান্সার দিয়েছে ওরা 31.4 দিয়েছে কিন্তু কিলো ওহমে দিয়েছে, কিন্তু আমাদের কিলো ওহমে অ্যান্সার হবে না, আমাদের অ্যান্সার হবে কিছু তাহলে ওহমে হবে। তোমরা অবশ্যই অ্যান্সার এটা রাইট এবং এটাকে তোমরা কিন্তু টুকে নেবে। তারপরে দেখো, তারপরে অনুরূপ কোশ্চেন একটা রয়েছে, একই সেম কোশ্চেন যে এল এর মান 1 মিলি হেনরি, তোমরা সেটাকে হেনরিতে কনভার্ট করবে এবং প্রযুক্ত ভোল্টেজের কম্পাঙ্ক 50 হার্জ, তার মানে তোমরা সেটাকে ওমেগা ইকুয়ালস টু 2 পাই এনে কনভার্ট করবে। আর হলে উল্লেখিত ক্ষেত্রে আবেশীয় প্রতিঘাত কত হবে, মানে ওমেগা এল এর মান জানতে চেয়েছে। তাহলে এখানে দেখো যে ওম এককে কত হবে, সেম অ্যান্সারই রয়েছে 31.4, ডি দাগের অপশনটা রাইট হবে, সেম অ্যান্সার আসবে যেহেতু সবকিছু সেম দেয় না, একটা আলাদা দিয়েছে 1 মিলি হেনরি দিয়েছে, ওখানে 100 মিলি হেনরি ছিল। তাহলে তোমরা সেম প্রসেসে কিন্তু মান বসাবে, কিচ্ছু করবে না, জাস্ট একটা ক্যালকুলেশন করবে, অ্যান্সার যেটা দেবে সেটা তোমরা কিন্তু দেখবে সেম প্রসেস, কোনো প্রসেসের চেঞ্জ নেই। জাস্ট এখানে এন এর জায়গাতে 85 বলেছে, এল এর জায়গাতে ওরা 100 মিলি হেনরি বলেছিল, এক্ষেত্রে 1 মিলি হেনরি বলছে, শুধু মান বসে ক্যালকুলেশন করবে। তারপরে নেক্সট কোশ্চেন দেখো 23, পরিবর্তিত ভোল্টেজ ই ইকুয়ালস টু হচ্ছে 5 সাইন 2 পাই টি প্লাস 12 কস 2 পাই টি ভোল্টেজ হলে শীর্ষ মান আরএমএস মান এবং কম্পাঙ্ক কত হবে, তিনটা জিনিস বার করতে বলেছে, একটা ইকুয়েশন দিয়েছে, শীর্ষ মান আরএমএস মান এবং কম্পাঙ্ক বার, সেম কোশ্চেন এগুলো এবং সংসদ যে আমাদের মক টেস্ট যে সেট, এইটা কিন্তু কোশ্চেনটাকে সিলেকশন করছে। দেখো একটা ইকুয়েশন দিয়েছে ই ইকুয়ালস টু 23 দাগের কোশ্চেনে, তাহলে 23 দাগে ওরা দিচ্ছে ই ইকুয়ালস টু 5 সাইন 2 পাই টি, তাহলে ই ইকুয়ালস টু তাহলে কত বলছে 5 সাইন 2 পাই টি, তাহলে 5 সাইন 2 পাই টি 12 কস 2 পাই টি প্লাস বলছে কত বলছে 12 কস অফ 2 পাই টি। হ্যাঁ তাহলে দেখো যে এত ভোল্ট দিয়েছে, তাহলে ভোল্টের শীর্ষ মান এই সমস্ত আমাদের এই সমস্ত কোশ্চেন যখনই আমরা দেখব আমাদের লক্ষ্য একটাই, সেটা হচ্ছে কি যে ই ইকুয়ালস টু ই নট সাইন অফ ওমেগা টিতে কনভার্ট করা। তোমাদেরকে বারবার আমি বলে এসেছি যে এই টাইপস এর কোশ্চেন পরীক্ষায় থাকবেই থাকবে একটা, কিন্তু কারণ এই টাইপস এর কোশ্চেন পরীক্ষার জন্য খুবই ভালো। এই যে আরএমএস ভ্যালু বের করতে বলবে, ই নট সাইনের সাথে তুলনা করবে, এই সমস্ত যে কোশ্চেন গুলো। আর একটা জায়গায় তোমাদেরকে আমি বলেছি এলসিআর সার্কিটের যে অন্যাদি কম্পাঙ্কের যে পার্টটা, অর্থাৎ এলসিআর সার্কিটের উপর থেকে কোশ্চেন তোমাদের পরীক্ষা একটা কিন্তু দেবেই দেবে। আর একটা জায়গা হচ্ছে সেটা ট্রান্সফরমার, মানে এই চ্যাপ্টারের তিনটে জায়গা থেকে কোশ্চেন দেবেই, আসবেই কোশ্চেন। একটা হচ্ছে এই ইকুয়েশন গুলোকে তুলনা করে দেবে,
আর একটা দিয়ে দেবে তোমাদের ট্রান্সফরমার থেকে, আর একটা দেবে তোমাদের এলসিআর সার্কিট থেকে। তার মানে এই তিনটে জায়গার মোক্ষম কোশ্চেনকে তোমাদেরকে ফুললি ভাবে কমপ্লিট করতে হবে, যাতে করে কোনো জায়গায় যেন খুঁত না থাকে। হ্যাঁ, এবং আরো কিছু কিছু জায়গা আছে, যেমন তোমাদের একটা কোশ্চেন আছে ওই যে পরিবর্তিত প্রবাহের অভিমুখ চেঞ্জ নিয়ে, যে একবার অভিমুখ চেঞ্জ করতে কত সময় লাগে। এই সমস্ত টপিকস গুলো কিন্তু একটু করে দেখে রাখবা, কারণ এইগুলো জায়গা থেকে কোশ্চেন আসবে। এই চ্যাপ্টারের 4টা কোশ্চেন যে তোমরা পরীক্ষায় পাবে, 4টা থেকে 5টা কোশ্চেন একবার কমনলি কোশ্চেন চলে আসবে। একটা কি বললাম, যে এই ইকুয়েশন ভিত্তিক কোশ্চেন গুলো, ইকুয়েশন ভিত্তিক কোশ্চেন গুলো হয়তো কখনো বলবে যে তড়িৎ চালক বল আরএমএস বলের সমান হবে, আরএমএস বলের সাথে সমান হয়ে যাবে, তখন সময় বের করো, এরকম একটা কিছু দেবে। বা এরকম ইকুয়েশন দিয়ে যেভাবে আমরা করাচ্ছি সেভাবে ডিরেক্টলি ভাবে দিতে পারে। আর একটা হচ্ছে এলসিআর সার্কিট থেকে দেবে কোশ্চেন, আর একটা হচ্ছে ট্রান্সফরমার থেকে দেবে, আর একটা হচ্ছে দিবে যেটা হচ্ছে তোমার ওই কি বলে জানো, প্রবাহের অভিমুখ চেঞ্জের ব্যাপার থেকে, যে কত সময়ে প্রবাহের অভিমুখটা কিন্তু চেঞ্জ করছে। তাহলে দেখো এই কোশ্চেন আমাদের যেটা চেয়েছে, আমাদের লক্ষ্য কি ছিল, একটাই, তাহলে আরএমএস ভোল্টেজ আমরা দুটো প্রসেস করতে পারি। তাহলে আমরা বললামই তো যে আমরা 5 সমান ধরবো কত, জেড সাইন থিটা। তাহলে আমি একবার স্টেপ জাম্প করছি, কারণ এটা এক্স এর কোশ্চেন করিয়ে এসেছি। তাহলে জেড কমন নিলে ভিতরে পড়ে থাকবে কত, সাইন অফ, তাহলে কত হবে, এ প্লাস বি হবে, মানে 2 পাই টি প্লাস, তাহলে কত হবে থিটা, এটা পড়ে থাকবে অ্যাকচুয়ালি। তাহলে জেড সমান কত আসবে, আমরা তো বলেছিলাম যে 5 সমান ধরবো জেড কস থিটা। তাহলে 5 সমান যদি আমি ধরি জেড কস থিটা, তাহলে আমার এখান থেকে 5/জেড আসবে। তাহলে সমান হচ্ছে, তাহলে কত হচ্ছে কস থিটা। তাহলে ত্রিভুজ বানালে এখানে আমরা দেখতে পাবো কি বলতো, যে কস থিটা সমান ভূমি বাই অতিভুজ। তাহলে এটা যদি থিটা হয়, তাহলে ভূমিতে হবে কে 5 এবং অতিভুজে হবে কে তাহলে জেড। তাহলে ভূমি বাই অতিভুজ হয়ে গেল। তাহলে এখানে নিশ্চয়ই কে আসবে, তাহলে 12 আসবে। এখানে কে আসবে, তাহলে 12 আসবে। তাহলে জেড এর মান কত তোমরা পেয়ে যাবে। তাহলে 12 × 144 আর 25, তাহলে 169, মানে এখানে 13 আসবে জেড সমান। পেয়ে গেলে তোমরা। তাহলে জেড সমান তোমরা এমনিতে পাচ্ছ 13, বা ওখান থেকে তোমরা বের করতে পারো 13ই আসবে নিশ্চিত ভাবে। তোমরা এখান থেকে জেডটাকে বের করে নিতে পারো। তাহলে আমরা দেখতে পাচ্ছি 13, কারণ জেড সমান হচ্ছে √ অফ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, মানে 12 12 144 আর 25, তাহলে 169, আর 69 থেকে বেরিয়ে আসবে 13। তাহলে জেড এর মান আমরা কত পেলাম, তাহলে 13। তাহলে সাইন অফ, তাহলে আমরা দেখতে পাচ্ছি 2πt প্লাস অফ, তাহলে কত হচ্ছে থিটা। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এটাকে ইকুয়ালস টু ই নট সাইন অফ ওমেগা টি এর সাথে তুলনা করো, তাহলে দেখতে পাবে ই নট এর মান হচ্ছে কত, এত। তাহলে তোমরা দেখতে পেলে ই নট অর্থাৎ যে তড়িৎচালক বলের যে শীর্ষ মান সেটা হচ্ছে 13, এবং তার আরএমএস মান অর্থাৎ ইআরএমএস সমান তাহলে কত হচ্ছে ই0/√2। তাহলে ই0/√2, ই নট এর মান কত হচ্ছে 13 ডিভাইডেড বাই তাহলে √2। দুটো অ্যান্সার আমরা পেয়ে গেলাম। 3 দাগের অপশনটা ওরা চেয়েছে যে পরিবর্তিত ভোল্টেজের শীর্ষ মান পেয়ে গেছি, আরএমএস মান পেয়ে গেছি, তাহলে এর কম্পাঙ্ক কত হবে, এর কম্পাঙ্ক কত হবে। তাহলে কম্পাঙ্ক যদি বের করি, তাহলে 2πn, যদি আমরা কম্পাঙ্ক বের করি, তাহলে n ইকুয়ালস টু তাহলে কত হচ্ছে বলো তো, ω/2π। তাহলে যখন তোমাকে কম্পাঙ্ক চাইছে পরিবর্তিত প্রবাহের, তখন তোমাকে জেনে রাখতে হবে রৈখিক কম্পাঙ্ক অর্থাৎ n এর মান চাইছে। যদি তোমাকে বলতো কৌণিক কম্পাঙ্ক বের করো, তখন আমি বের করতাম। তাহলে অতএব কম্পাঙ্ক n সমান তাহলে কত হচ্ছে ω/2π। তাহলে এখানে তুলনা করলে ওমেগার মান কত হবে 2π, ইকুয়ালস টু ই নট সাইন অফ ওমেগা টি। তাহলে ওমেগা সমান কত হচ্ছে 2π, তাহলে হচ্ছে 2π ডিভাইডেড বাই তাহলে কত হচ্ছে 2π সমান, তাহলে কত পেলাম আমরা 1 কাটাকাটি করে। তাহলে অতএব n ইকুয়ালস টু তাহলে কত হচ্ছে 1 হার্টজ। তাহলে দেখো আমরা কোশ্চেনটা সলিউশন করলাম। ওরা আমাদেরকে বলেছিল যে এরকম একটা সমীকরণ দিল, সমীকরণ দেওয়ার পর বলছে এক্ষেত্রে তড়িৎচালক বলের শীর্ষ মান কত হবে, মানে পিক ভ্যালু কত হবে, আরএমএস কত হবে, এবং তার ক্ষেত্রে কম্পাঙ্ক কত হবে, সমস্ত কিছু আমরা কিন্তু বার করে দিলাম। ব্যাপারটা হচ্ছে এই রিলেটেড যে কোশ্চেন গুলো পরীক্ষার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট, এবং বারবার বলছি তোমাদের ইম্পর্টেন্ট। তোমরা খুব ভালোভাবে সেগুলোকে প্র্যাকটিস করো, এবং পরীক্ষার জন্য প্রিপেয়ার নিয়ে পরীক্ষা হলে যাবে, দেখবে যে পরীক্ষা নিশ্চিতভাবে তোমাদের কিন্তু ভালো হবে। নেক্সট তাহলে আমরা 24 দাগের কোশ্চেনে যাব। 24 দাগের কোশ্চেনটা দেখো, যে ওরা বলেছে 50 হার্টজ কম্পাঙ্কের তড়িৎ সরবরাহ লাইনে কতক্ষণ পরে প্রবাহের অভিমুখ উল্টে। এই টাইপসের কোশ্চেন গুলো, এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, এবার পরীক্ষায় আসবেই দেখবে তোমরা। এটা বা এই রিলেটেড যে কোনো একটা দিতে পারে, যে পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা। তোমরা দেখবে যে 50 হার্টজ কম্পাঙ্কের তড়িৎ সরবরাহ লাইনে কতক্ষণ পরে প্রবাহের অভিমুখ উল্টে যায়। ওরা বলেছে অপশন গুলো দিয়েছে 0.02, 0.001 সেকেন্ড, 0.002 সেকেন্ড, না 0.01 সেকেন্ড। এবং এটা 2013-14 এসছে। দেখো ওরা বলেছে একটা এসি সোর্সের কম্পাঙ্ক বলেছে কত, এসি সোর্সের কম্পাঙ্ক বলেছে 50 হার্টজ। তোমরা একটা জিনিস জেনে রাখবে, কম্পাঙ্ক যখন n = 50 হার্টজ, কম্পাঙ্ক কাকে বলে। আমরা জানি একটা এসি চক্র, একটা এসি চক্র 1 সেকেন্ডে যতবার ঘুরবে সেটা হলো তার কম্পাঙ্ক।
যদি আমরা ভালো করে শুনবে যে একটা এসি চক্র যেহেতু পরিবর্তিত প্রবাহ সে চক্রাকার বা সাইক্লিক অর্ডারে যেহেতু আবর্তন করে, হ্যাঁ, তাহলে বলছেও যে কম্পাঙ্ক বলতে এটাই বোঝায় যে সে 1 সেকেন্ডে কতবার চক্রাকারে ঘুরছে। আমাদের কম্পাঙ্ক যতবার ঘুরবে 1 সেকেন্ডে সেটা হলো তার কম্পাঙ্ক। তাহলে ও যদি কম্পাঙ্ক 50 হার্জ দেয়, তার মানে নিশ্চয়ই এই এসি চক্রটা 1 সেকেন্ডে কতবার ঘুরছে, 50 বার। তাহলে আমরা বলতে পারি তাহলে এসি প্রবাহ বা এসি চক্রটি তাহলে 1 সেকেন্ডে তাহলে কতবার ঘুরে, 1 সেকেন্ডে ঘুরে কতবার তাহলে বলো তো, 50 বার। তাহলে 1 সেকেন্ডে ঘুরে কতবার, 50 বার। তার মানে যত কম্পাঙ্ক দেওয়া থাকবে, তোমাকে যদি বলে এসি চক্রের কম্পাঙ্ক 60 হার্জ, তার মানে সেই চক্রটা বা এসি সেই চক্রটা 1 সেকেন্ডে 60 বার ঘুরছে। কারণ 1 সেকেন্ডে যতবার ঘুরবে সেটা হলো তার কম্পাঙ্ক। তাহলে আমরা জানলাম যে কম্পাঙ্ক দিয়েছে 50 হার্জ, তার মানে 1 সেকেন্ডে কতবার ঘুরছে, 50 বার। যদি কম্পাঙ্ক 100 হার্জ থাকে, তার মানে 1 সেকেন্ডে ঘুরছে কতবার, 100 বার, যত থাকবে। আমরা জানি এসি চক্রের যে ডায়াগ্রাম, এই যে এসি চক্রের যে আমাদের ওয়েভ ডায়াগ্রাম, সেটা হচ্ছে আমাদের ওয়েভ ডায়াগ্রামটা হচ্ছে এইরকম। তাহলে এখান থেকে শুরু করে এইটুকু পর্যন্ত এটাকে বলা হয় এক চক্র। এক চক্রতে কবার মুখ পরিবর্তন করেছে, ওই মুখ একবার এদিকে গেছে আর একবার এদিকে এসছে, অর্থাৎ একটা পূর্ণ চক্রের জন্য 2বার অভিমুখ পরিবর্তন করে। একবার পূর্ণ চক্র বা একবার ঘোরার জন্য, পূর্ণ চক্র মানে একবার ঘোরা, অতএব একবার বা এক চক্র, এক পূর্ণ চক্রের জন্য, পূর্ণ চক্রের জন্য তাহলে অভিমুখ চেঞ্জ হয় কবার, 2বার। তাহলে অভিমুখ চেঞ্জ হয়, তাহলে অভিমুখ পরিবর্তন করে, পরিবর্তন পরিবর্তন করে কতবার তাহলে বলো তো, 2বার। তাহলে কতবার, একবার যদি ঘুরে তাহলে 2বার পরিবর্তন করবে, কতবার ঘুরেছে, 50 বার। তাহলে 50 বার বা 50 চক্রের জন্য অভিমুখ পরিবর্তন করবে কত, তাহলে 50 × 2 সমান হচ্ছে 100 বার। তাহলে এতবার মুখ পরিবর্তন করে বা অভিমুখ পরিবর্তন করে কত সেকেন্ডে, না তো 1 সেকেন্ডে। তাহলে আমরা বলতে পারি যে 100 বার, তাহলে অতএব 100 বার অভিমুখ পরিবর্তন করে, অভিমুখ পরিবর্তন করে সমান হচ্ছে 1 সেকেন্ডে। তাহলে একবার অভিমুখ পরিবর্তন করবে কত, তাহলে 1/100 সমান হচ্ছে 0.01 সেকেন্ড। খুব ভালো কোশ্চেন পরীক্ষার জন্য, খুবই ভালো কোশ্চেন। এত ভালো কোশ্চেন যে একেবারে হট লেভেলের কোশ্চেন তোমাদের কিন্তু এবছর পরীক্ষার জন্য। জেনে রাখবা যে যত কম্পাঙ্ক বলা থাকবে তার মানে 1 সেকেন্ডে ততবার ঘুরছে। আর যেহেতু ওরা বলেছে এসির চক্র, আমরা জানি একবার পূর্ণ চক্র, এখান থেকে শুরু করে এটাকে বলা একবার ফুল সাইকেল। একবার পূর্ণ চক্রে 2বার মুখ চেঞ্জ করছে, অর্থাৎ ওই মুখ চেঞ্জ করছে। তাহলে একবার ঘোরার জন্য যদি 2বার হয়, তাহলে 50 বার ঘোরার জন্য কত হবে, 100 বার চেঞ্জ করছে। তাহলে এই 100 বার অভিমুখ চেঞ্জ হয় কত সেকেন্ডে, টোটাল 1 সেকেন্ডে হচ্ছে। তার জন্য লিখলাম যে 100 বার অভিমুখ পরিবর্তন করে 1 সেকেন্ডে। তাহলে একবার অভিমুখ করে কত সেকেন্ডে, 1/100 সেকেন্ডে। এই টাইপসের কোয়েশ্চেন পরীক্ষায় খুবই আসবে, খেয়াল রাখবে তোমরা। যদি তোমাকে এখান থেকে এবার তোমরা একটা বার করলে এই টাইপসের কোশ্চেন ওরা যদি বলে দিল যে যদি কোনো এসি সোর্সের কম্পাঙ্ক হয় 60 হার্জ, 60 হার্জ, তাহলে 60 হার্জ হলে সে অভিমুখ পরিবর্তন করবে কত, 120 বার। তখন শুধু নিচে মাত্র হয়ে যাবে কি 120। যদি 60 হার্জ হয়, ধরো নাও 60 হার্জ, তাহলে নিচে হয়ে যাবে শুধুমাত্র 120। যদি তোমাকে বলে 70 হার্জ, তার মানে কতবার অভিমুখ চেঞ্জ করবে, 140 বার, তার নিচে হবে 140। তাহলে জেনে রাখবা 1/100টাকে তুমি সঠিক ভাবে অ্যাপ্লাই করতে পারো। তাহলে 50 হার্জের জন্য যদি 1/100 হয়, মানে যত হার্জ হবে তার দ্বিগুণ হয়ে যাবে, নিচে এসে তার দ্বিগুণ হয়ে যাবে, অর্থাৎ 2n, 1/2n। বা এটা যদি আমরা সঠিক অ্যান্সার করি যে কত সেকেন্ডে একবার মুখ চেঞ্জ করবে, একবার মুখ চেঞ্জ করতে যে সময় টি সমান আমরা লিখতে পারি 1/2n, 1/2n সেকেন্ড, যেখানে এনটা হলো হার্জ বা কম্পাঙ্ক। তাহলে তোমাকে দেখো এটা সঠিক তুমি অ্যান্সার করতে পারবে, 1/2n এত সেকেন্ডে একবার মুখ চেঞ্জ করবে। কম্পাঙ্ক যদি 50 হার্জ হয়, তাহলে 50 দুগুণে কত হচ্ছে, 100, 1/100। কম্পাঙ্ক যদি 60 হয়, তাহলে 60 দুগুণে কত হবে, 120। কম্পাঙ্ক যদি 70 হয়, তাহলে কত হবে, 70 দুগুণে 140। অর্থাৎ তুমি এটা মাথায় রাখতে পারো সঠিক হিসাবে যে কত সেকেন্ডে একবার মুখ চেঞ্জ করবে, তার সূত্র হচ্ছে 1/2n × সেকেন্ড, যেখানে এনটা হলো 1/2n × সেকেন্ড, যেখানে এনটা হচ্ছে কম্পাঙ্ক, কত কম্পাঙ্ক। এই টাইপসের কোশ্চেন পরীক্ষার জন্য এবার খুবই ভালো একটা থাকবে আশা করো। হ্যাঁ, তবে তোমরা অবশ্যই সলিউশন করতে পারবে। দেখো নেক্সট আমরা 25 দাগের কোশ্চেনে যাব।
আমরা 25 দাগের কোশ্চেনে দেখবো। নেক্সট যে 25 দাগের কোশ্চেনটা আছে, হুম, খুব ভালো কোশ্চেন এটা কিন্তু। 25 দাগের কোশ্চেনে দেখো যে একটি রূপান্তরক বা ট্রান্সফরমার 220 ভোল্ট বিভব ইনপুট প্রয়োগ করে, মানে ইনপুট ভোল্টেজ যেটাকে আমরা বলতে পারি ভিপি, আউটপুটে 440 ভোল্ট এবং 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ সংগৃহীত হলো। মানে ওরা ইনপুট ভোল্টেজ অর্থাৎ বলছে 25 দাগের কোশ্চেনে দিয়ে দিয়েছে যে ইনপুট ভোল্টেজ মানে ভিপি, ভিপির মান দিয়েছে ওরা কত দেখো, যে 220 ভোল্ট, 220 ভোল্ট, এবং ওরা ভিএস অর্থাৎ আউটপুট ভোল্টেজ যেটা সেকেন্ডারি কয়েলে সেটা কত বলেছে 440, 440 ভোল্ট, এবং আউটপুট যে কারেন্ট সেটা হচ্ছে কত আইএস সমান আমাদের বলে দিয়েছে কত 2 অ্যাম্পিয়ার, 2 অ্যাম্পিয়ার দিয়ে ওরা বলেছে সংগৃহীত হলে যদি রূপান্তরকের দক্ষতা অর্থাৎ দক্ষতা বা ইফিসিয়েন্সি সেটা আমাদের যদি বের করি 80%, ইফিসিয়েন্সিটা 80% বলে দিয়েছে হয়, তবে রূপান্তরকে 80% ইফিসিয়েন্সি হচ্ছে এত পার্সেন্ট, রূপান্তরকে প্রাথমিক কোণে অ্যাম্পিয়ারকে তড়িৎ প্রবাহ কত হবে, অর্থাৎ প্রাথমিক কোণে কারেন্ট কত হবে, মানে আইপি এর মান হচ্ছে কত। আমরা একটা সূত্র জানি চ্যাপ্টারে যে এনপি বাই এনএস, এনপি বাই এনএস ইকুয়ালস টু হচ্ছে কত ভিপি বাই ভিএস ইকুয়ালস টু তাহলে কত হচ্ছে আইএস বাই আইপি, এটা আমরা জানি কারেন্টের ব্যতিক্রম, কারেন্টের অপোজিট, তাই না? তাহলে দেখো আমরা এখান থেকে কি কাজ করতে পারি, ওরা ভি এর সাথে আয়ের সম্পর্ক দিয়েছে, এটাই ভি এর সাথে আয়ের সম্পর্ক দিলে আমরা এটাই নিয়ে নেবো, পাক সংখ্যার ব্যাপার তো বলেনি। তাহলে অতএব ভিপি বাই ভিএস সমান তাহলে কত হচ্ছে আইএস বাই আইপি, বা ডিরেক্টলি যদি আমরা এখান থেকে বার করি তাহলে আইএস বাই আইপি, তাহলে কর্মদক্ষতা কি কাজে লাগবে না? আচ্ছা পাক সংখ্যা দিয়েছিল না কি দিয়েছিল, বিভবে ইনপুট দিয়েছে এত এবং এত দিয়েছে, তাহলে আইএস আর আইপি চেয়েছে, 80% কর্মদক্ষতা দিয়েছে, প্রাথমিক কোণে অ্যাম্পিয়ারকে তড়িৎ প্রবাহ কত হবে। তাহলে কর্মদক্ষতা যখন দেওয়া থাকবে, ইফিসিয়েন্সি যখন দেওয়া থাকবে, তখন আমরা যেটা জানি সেটা হচ্ছে ভিএস আইএস ডিভাইডেড বাই হচ্ছে তাহলে কত হচ্ছে ভিপি আইপি সমানই হচ্ছে তাহলে কত হচ্ছে 80%, সমানই হচ্ছে তাহলে কত হচ্ছে 80%, মানে 80% অর্থাৎ কর্মদক্ষতা। তাহলে 80/100 যদি করি তাহলে আমরা দেখো মান যেগুলো দিয়ে দিয়েছে আমরা ক্যালকুলেশন করবো, তাহলে এটা কেটে গেল, তাহলে যদি কাটি তাহলে 2 দিয়ে কাটলে হচ্ছে 4, 2 দিয়ে কাটলে হচ্ছে 5, তাহলে কত হচ্ছে 4/5। তাহলে ভিএস এর মান আমাদের কত দিয়েছে, ভিএস এর মান হচ্ছে 440, 440, 440 ইন্টু আইএস আমাদের কিন্তু বের করতে হবে, আইএস ইন্টু তো 2 দিয়েছে, ডিভাইডেড বাই ভিপি, ভিপি এর মান হচ্ছে কত 220 ইন্টু তাহলে কত হচ্ছে আইপি, আইপি ইকুয়ালস টু আমাদের জিজ্ঞাসিত সমান হচ্ছে তাহলে কত হচ্ছে 4/5, কাটাকাটি করো, তাহলে 0 আর 0 কেটে গেল, 22 দুগুণে কত হচ্ছে 44, 2 দুগুণে 4, তাহলে 4 কেটে গেল, তাহলে ওপরে পড়ে থাকলো 1/আইপি সমান তাহলে কত হচ্ছে 1/5, তাহলে আইপি ইকুয়ালস টু তাহলে কত হচ্ছে 5 অ্যাম্পিয়ার। অর্থাৎ আমরা দেখতে পেলাম যে ইনপুট তাহলে আমাদের কত আসছে, অপশন সি নাম্বার রাইট, ওরা এ নাম্বার অপশনে দিয়েছে যে 2, আর বি নাম্বার অপশনে দিয়েছে 4, সি নাম্বার অপশনে দিয়েছে 5 এবং ডি নাম্বার অপশনে দিয়েছে ওরা 6, কত অ্যাম্পিয়ার হবে। আমরা দেখতে পেলাম যে আইপি প্রাথমিক কুণ্ডলীতে যে কারেন্ট সেটা হচ্ছে 5 অ্যাম্পিয়ার, এটা আমাদের কাজে লাগেনি। অর্থাৎ যখন ইফিসিয়েন্সি দেওয়া থাকবে তোমরা জেনে নিবে যে ভিএস আইএস ডিভাইডেড বাই ভিপি আইপি, আমরা জানি যখন আদর্শ ট্রান্সফরমার হয় তখন প্রাথমিক কুণ্ডলীর ক্ষমতা দিয়ে সেকেন্ডারি কোয়েলের যে ক্ষমতার সাথে কি হয় সমান হয়। যদি আদর্শ কুণ্ডলী না হয়, যদি আদর্শ কুণ্ডলী না হয় তাহলে তোমরা জেনে রাখবে যে প্রাথমিক কুণ্ডলীর ক্ষমতা একটু বেশি হয় আর সেকেন্ডারি কোয়েলের ক্ষমতা কিন্তু কম হয়। কতটা কম হয় সেই অনুপাতটাই হচ্ছে এফিসিয়েন্সি অফ ট্রান্সফরমার বা কর্মদক্ষতা। সেই সূত্রে আমরা বসালাম, ক্যালকুলেশন করলাম, 5 অ্যাম্পিয়ার আমাদের অ্যান্সার গিভ করলো। তাহলে দেখো নেক্সট কোশ্চেন আমরা 26 দাগের কোশ্চেনে যাব। নেক্সট দেখো যে 26 দাগের কোশ্চেনে আমরা যদি যাই তাহলে এলসিআর শ্রেণী সমবায়ে রাখা, মানে এলসিআর এর কথা বলছে, কোন এসি বর্তনীর অনুনাদি কম্পাঙ্ক এফ যদি বর্তনীটিতে ধারকত্বের মান প্রাথমিক মানের চতুর্গুণ হয় তবে পরবর্তীতে অবস্থায় অনধিক কম্পাঙ্ক হবে কত। খুব ভালো কোশ্চেন পরীক্ষার জন্য, কিন্তু খুব ভালো কোশ্চেন, ট্রিপল স্টার একটা কোশ্চেন তোমরা মাথায় রাখতে পারো, কিন্তু খুবই ভালো কোশ্চেন। এলসিআর শ্রেণী বর্তনীতে অনুনাদি কম্পাঙ্ক আমাদের 26 দাগের কোশ্চেনে বলেছে, দেখো এলসিআর শ্রেণী বর্তনীতে অনুনাদি কম্পাঙ্কের যে সূত্র এফ ইজ ইকুয়াল টু হচ্ছে 1/2π√অফ তাহলে এলসি, এটা হচ্ছে আমাদের সূত্র 2π√অফ এলসি। ওরা বলেছে এর অ্যান্সার হবে এ নাম্বার অপশন f/2, ওরা বি নাম্বার অপশন দিয়েছে কত যে 2f, হ্যাঁ, তারপরে সি নাম্বার অপশন দিয়েছে f, ডি নাম্বার অপশন দিয়েছে কত f/4।
মানে ওরা কোয়েশ্চেনে বলেছে যে এটা হচ্ছে এফ ইকুয়ালস টু 1/2 পাই রুট ওভার অফ এলসি, এটা হচ্ছে আমাদের অনধিক কম্পাঙ্কের যে সূত্র। ওরা বলেছে যদি পরবর্তী ধারকত্বকে যদি আমরা আগের যদি চতুর্থ গুণ করি, আগে যে ধারকত্ব ছিল তার চতুর্থ গুণ করব, তাহলে এই অনধিক কম্পাঙ্কটা কেমন হবে। তাহলে দেখো, তাহলে পরবর্তী ক্ষেত্রে, অতএব পরবর্তী ক্ষেত্রে আমরা যদি বা পরবর্তী পজিশন যদি আমরা ধরি, পরবর্তী পজিশন ভর্তি ক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে কত হচ্ছে এফ ড্যাশ সমান, তাহলে কত হচ্ছে 1/2 পাই রুট ওভার, তাহলে কত হচ্ছে এলটাকে চেঞ্জ করেনি, সিটাকে করেছে সি ড্যাশ, সিটাকে কত করেছে সি ড্যাশ। এই সি ড্যাশের মান কত, ওরা বলেছে সি ড্যাশটা হবে আগের 4 গুণ, তাহলে আগে কত ছিল সি, তাহলে তার 4 গুণ মানে কত হচ্ছে 4c। তাহলে আমরা মান যদি বসাই তাহলে 1/2 পাই রুট ওভার অফ এল থাকলো, সি ড্যাশের জায়গায় তাহলে লিখবো আমরা কত 4c। তাহলে আমরা এটাকে লিখতে পারি 1/2 পাই রুট ওভার, তাহলে কত 4 ইন্টু তাহলে এলসি, তাহলে 4 থেকে বাইরে আসবে কত 2, 2টাকে সামনে নিয়ে নিলাম, তাহলে 1/2 ইন্টু তাহলে কত হচ্ছে 1/2 পাই রুট ওভার, তাহলে কত হচ্ছে এলসি, এই পুরো মানটাই তো তাহলে আমাদের এফ, তাহলে 1/2 ইন্টু এফ অর্থাৎ হচ্ছে তাহলে কত হচ্ছে f/2। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একটি এলসিআর শ্রেণীবর্তনীর অননাদি কম্পাঙ্ককে যদি আগের যদি চতুর্থ গুণ করি, তাহলে তার পরবর্তী অননাদি কম্পাঙ্কটা আগের অননাদি কম্পাঙ্কের অর্ধেক হবে। খুব ভালো কোশ্চেন, এই টাইপসের কোশ্চেন গুলো পরীক্ষার জন্য খুবই ভালো কোশ্চেন। তোমরা নোরাউডলি ভাবে কোশ্চেন গুলো সিলেকশন রাখতে পারো পরীক্ষার জন্য, খুব ভালো কোশ্চেন। তাহলে দেখো আমরা পরবর্তী যদি আমরা দেখি একটু যে 27 দাগের কোশ্চেনে কি দিয়েছে। 27 দাগের কোশ্চেনও খুব ভালো কোশ্চেন, এগুলোকে তুমি যত স্টার দিতে পারো কোশ্চেনের জন্য। একটি পরিবর্তিত তড়িৎচালক বলের সমীকরণ বলেছে ইকুয়ালস টু ই নট সাইন অফ 100 পাই। এই কোশ্চেনটা তোমাদের ছায়ার বইয়ে লেসানে প্রবলেম সেটা করে দেওয়া আছে এবং খুব ভালো কোশ্চেন, কিন্তু 27 দাগের কোশ্চেন পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। একটি পরিবর্তিত তড়িৎচালক বলের সমীকরণ ইকুয়ালস টু ই নট সাইন অফ 100 পাই। তাহলে 27 দাগের কোশ্চেন বলেছে ই ইকুয়ালস টু তাহলে কত হচ্ছে ই নট সাইন অফ বলছে, তাহলে কত হচ্ছে 100 পাই। এটা হচ্ছে পরিবর্তিত তড়িৎচালক বলের একটা তাৎক্ষণিক সমীকরণ। কত সময় পরে তড়িৎচালক বলের মান আরএমএস মানের সমান হবে, মানে কত সময় পর, মানে এই টি এর মানটা কত হলে এই তড়িৎচালক বলের মানটা আরএমএস মানের সাথে সমান হবে। তার মানে আমাকে বলছে ই হবে ই আরএমএস, ই ইকুয়ালস টু ই আরএমএস হবে যখন টি ইকুয়ালস টু কত, অর্থাৎ টি ইকুয়ালস টু কত সময়, টি ইকুয়ালস টু কত সময় বা টি ড্যাশ ধরে নিতে পারো, ওই সময়টা কত তোমাকে বের করতে হবে, বা কত সময় হবে সেটা আমি ধরলাম টি ড্যাশ। অর্থাৎ আমি ধরে নিলাম যে টি ড্যাশ সময়ে এই ইটা হবে ই আর এম এস এর সমান। তাহলে আমরা ই আর এম এস সমান কি জানি বলো তো, ই আর এম এস সমান আমরা কত জানি ই নট বাই রুট টু, এত হবে, তখন সময়টা হবে টি ড্যাশ, মান বসে দাও। তাহলে আমি বসাতে পারি যে ই নট বাই রুট টু, ই নট বাই রুট টু ইকুয়ালস টু তাহলে কত হচ্ছে ই নট সাইন অফ 100 পাই ইন্টু টি ড্যাশ করে দাও, মানে এত সময়ে ইটা ইআরএমএস হয়ে যাবে। তাহলে ই নট আর ই নট কেটে দাও, তাহলে 1/√2 ইকুয়ালস টু তাহলে কত আছে দেখো তো সাইন অফ 100 পাই ইন্টু টি ড্যাশ। তাহলে দেখো তো আমি এখান থেকে লিখতে পারি না যে সাইন 100 পাই টি ড্যাশ সমান, তাহলে সাইন কত মান 1/√2, সাইন π/4, তাহলে সাইন π/4, দুই দিকে সাইন সাইন বাদ পড়ে গেল, তাহলে পড়ে থাকলো কত 100 পাই টি ড্যাশ সমান, তাহলে কত হচ্ছে π/4, তাহলে পাই আর পাই চলে গেল, তাহলে টি ড্যাশ সমান তাহলে কত হচ্ছে 1/4 কে 400। তাহলে আমরা দেখতে পেলাম যে টি ড্যাশ অর্থাৎ কত সময় পর, না তো বলছে 1/400 সেকেন্ড পরে, 1/400 সেকেন্ড পরে আমরা দেখতে পাচ্ছি এই পরিবর্তিত তড়িৎচালক বলের যে তাৎক্ষণিক মান সেটা আরএমএস মানের সাথে কি হবে সমান হবে। দেখো ওদের অপশন গুলোতে দিয়েছে 1/400 সেকেন্ড, 1/200 সেকেন্ড, আচ্ছা 1/400 সেকেন্ডের দুটো অপশন দিয়েছে, তাই তো তোমরা যে কোনো একটা অপশনকে রাখতে পারো। তাহলে ডি দাগের অপশনটা দিয়েছে 1/800 সেকেন্ড, ওরা কিন্তু এ আর সি এর দুটোকে 1/400 সেকেন্ড করে রেখেছে, তোমরা একটা অ্যান্সার চুজ করবে। খুব ভালো কোশ্চেন, পরীক্ষার জন্য খুবই ভালো এবং ইম্পর্টেন্ট কোশ্চেন, একেবারে তোমরা একেবারে ইম্পর্টেন্ট। তারপরে দেখো নেক্সট আমরা 28 দাগের কোশ্চেনটা দেখবো। 28 দাগের কোশ্চেন দেখো, একটি এসি বর্তনীতে অডবিহীন প্রবাহ পাওয়ার শর্ত কি। তাহলে এসি বর্তনীতে তুমি অডবিহীন প্রবাহ মানে কোনো ক্ষমতা ব্যয় হবে না। অডবিহীন প্রবাহ কার কার ক্ষেত্রে হয়, আগে দেখো তোমাকে অপশন দিয়েছে 28 দাগের কোশ্চেন যে একটি এসি বর্তনীতে অডবিহীন প্রবাহ পাওয়ার শর্ত হচ্ছে, ওরা শর্ত দিয়েছে যে এল ইকুয়ালস টু 0 হবে। বি নাম্বার অপশন দিয়েছে
যে সি ইকুয়ালস টু 0 হবে, আর সি নাম্বার অপশন দিয়েছে যে আর ইকুয়ালস টু 0 হবে না এল ইকুয়ালস টু সি হবে, আর ইকুয়ালস টু 0 হবে না এল ইকুয়ালস টু সি হবে। খুব ভালো কোশ্চেন, এটাও কিন্তু খুব ভালো কোশ্চেন। বেশ কয়েকটা কোশ্চেন এখন যেগুলো তোমরা করছো পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, তোমরা একটু মনোযোগ সহকারে এগুলো দেখবে। একটা জিনিস মাথায় রাখবে যে ওরা বলছে একটা এসি বর্তনীতে যদি অডবিহীন প্রবাহ পেতে চায়, মানে কোনো ক্ষমতা ব্যয় হবে না এরকম যদি প্রবাহ পেতে চায়, তাহলে তার জন্য কোনটা সঠিক? আমরা জানি এসি বর্তনীতে রোধ থাকে বলে ক্ষমতা ব্যয় হয়, যদি রোধ না থাকে তাহলে এসি বর্তনীতে কোনো ক্ষমতা ব্যয় হবে না। আমরা জানি যেমন এল বর্তনীতে কোনো ক্ষমতা ব্যয় হয় না, কারণ সেখানে কোনো রোধ নেই। সি বর্তনীতে কোনো ক্ষমতা ব্যয় হয় না, কারণ সেখানে কোনো রেজিস্ট্যান্স নেই। আমরা জানি এলআর বর্তনীতে ক্ষমতা ব্যয় হয়, যেটুকু হয় সেটুকু রোধের জন্যই হয়। সিআর বর্তনীতে ক্ষমতা ব্যয় হয়, সিআর বর্তনীতে সি কোনো ক্ষমতা ব্যয় করে না, যেটুকু করে সেটা করে কে? তাহলে সম্পূর্ণ রোধ। এল সিআর বর্তনীতে এল আর সি কোনো ক্ষমতা ব্যয় করে না, যেটুকু করে সেটা হচ্ছে রেজিস্ট্যান্স। তাহলে যদি রেজিস্ট্যান্সই না থাকে তাহলে কোনো ক্ষমতা ব্যয় হবে না। আমরা দেখতে পাচ্ছি একমাত্র সি নাম্বার অপশনটা রাইট, যে যদি বর্তনীতে রোধ না থাকে, রোধের মান যদি 0 হয়, তাহলে কোনো ক্ষমতা ব্যয় হবে না, অর্থাৎ ওর মধ্য দিয়ে প্রবাহ হবে অডবিহীন ভাবে। অডবিহীন প্রবাহ পেতে গেলে, অর্থাৎ ক্ষমতাবিহীন প্রবাহ পেতে গেলে তোমাকে সি এর মান অর্থাৎ আর ইকুয়ালস টু কি করতে হবে? 0 করাতে হবে। 29 দাগের কোশ্চেনটা দেখো, একটি স্পন্দকের আবেশাঙ্ক এবং ধারকত্ব হলো যথাক্রমে 10⁻² হেনরি এবং 25 মাইক্রোফ্যারাড। এর অনুনাদি কম্পাঙ্ক এইচ জেড এককে কত হবে? অনুনাদি কম্পাঙ্ক মানে এফ এর মান বের করতে বলেছে, তোমার কিছুই না। 29 দাগের কোশ্চেন তোমরা দেখো, 29 দাগের কোশ্চেন ওরা দিয়েছে যে একটি স্পন্দক আবেশাঙ্ক দিয়েছে 10⁻² হেনরি, আবেশাঙ্ক দিয়েছে কত? 10⁻² হেনরি, এবং ধারকত্ব দিয়েছে কত ওরা? ধারকত্ব দিয়েছে 25 মাইক্রোফ্যারাড। তার মানে হচ্ছে 25 মাইক্রোফ্যারাড। তার মানে সেটা হচ্ছে কত? 25 ইন্টু 10⁻⁶ ফ্যারাড, এতটা দিয়েছে। তারপরে দেখো হ্যাঁ এত ফ্যারাড, এর অনুনাদি কম্পাঙ্ক এইচ জেড এককে কত হবে, মানে হার্জে কত হবে? তাহলে অনুনাদি কম্পাঙ্ক আমরা যদি দেখি, তাহলে অনুনাদি কম্পাঙ্ক মানে এফ ইজ ইকুয়াল, তাহলে আমরা জানি কত? 1/2 পাই √ তাহলে কত হচ্ছে? এলসি। মান বসাও, তাহলে 1/2 ইন্টু পাই এর মান হচ্ছে কত? 3.14 √ তাহলে কত হচ্ছে? এল এর মান তোমাদের ক্যালকুলেশনে দেখো যে 10⁻² ইন্টু তাহলে কত হচ্ছে? 25 ইন্টু 10⁻⁶ এত আসছে, তাই না? তাহলে তোমরা যদি এইটাকে পুরোটাকে ক্যালকুলেশন করো, তাহলে ভিতরে থাকবে কত বলো তো? 10⁻8 হচ্ছে, -8 হচ্ছে। তাহলে 10⁻8 যদি আমরা ভাঙি, তাহলে 10⁻4 - 4 করে লেখা যায়। তাহলে তোমাদের বাইরে আসবে কত? তাহলে 1/2 ইন্টু 3.14 ইন্টু তোমরা যেটা পাবে সেটা হচ্ছে 25-এর 5 বেরিয়ে আসবে, আর 10⁻⁶ মানে ভিতরে হবে কত? 6 আর 2 মানে 10⁻8। এটাকে ভেঙে লিখতে পারো 10⁻4 ইন্টু 10⁻4, তাহলে একটা বেরিয়ে আসবে। তাহলে 10⁻4 বেরিয়ে আসলে উপরে চলে যাবে, তাহলে কত আসবে? তাহলে ইন্টু 10⁻, তাহলে কত আসবে? 4। এটাকে তোমরা যদি ক্যালকুলেশন করো, তাহলে ক্যালকুলেশন করলে তোমরা এটাকে দেখতে পাবে। তোমরা যদি টোটাল ক্যালকুলেশনটা করো, এটার যদি টোটাল ক্যালকুলেশন করো তোমরা, তাহলে দেখতে পাবে 318 আসবে, এত হার্জ আসবে। তাহলে দেখো কোন অপশনটা তোমাদের রাইট হচ্ছে। ওরা অপশন দিয়েছে 3140, 318। এ নাম্বার অপশন দিয়েছে কত? 3140। বি নাম্বার অপশন দিয়েছে 318। সি নাম্বার অপশন দিয়েছে ওরা 10⁻³ আর ডি নাম্বার অপশন দিয়েছে কত? 10⁻3। দেখো কোন অ্যান্সারটা রাইট হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি বি দাগের অপশন হচ্ছে 318 রাইট অ্যান্সার। দেখো আমরা এখন পর্যন্ত প্রায় অনেক কোয়েশ্চেন সলিউশন করলাম, প্রায় 29খানা কোয়েশ্চেন সলিউশন করলাম, যার প্রত্যেকটা কোয়েশ্চেনই এখন আজকে আমরা যতগুলো কোয়েশ্চেন সলিউশন করলাম প্রায় অনেকগুলো কোয়েশ্চেন ভালো কিন্তু এর মধ্যে। 30 দাগের কোয়েশ্চেনে দেখো, একটি আদর্শ ট্রান্সফরমারের পাক সংখ্যার অনুপাত হচ্ছে 10। আদর্শ ট্রান্সফরমার কে হবে? মানে প্রাইমারি কুণ্ডলী আর অন্তিম কুণ্ডলীর যখন ক্ষমতা সেম হবে তখনই আদর্শ কুণ্ডলী হবে। বা আদর্শ কুণ্ডলীর ক্ষেত্রে আমরা যে ইকুয়েশনটা জানি সেটাই হচ্ছে NP/NS ইকুয়ালস টু VP/VS ইকুয়ালস টু IS/IB। এটা হচ্ছে আদর্শ ট্রান্সফরমারের ক্ষেত্রে ইকুয়েশন। ওরা বলেছে যে ট্রান্সফার পাক সংখ্যার অনুপাত, আদর্শ ট্রান্সফরমারের পাক সংখ্যার অনুপাত হচ্ছে 10। তাহলে ডাটাগুলো আগে দেখো কি কি দিচ্ছে। আদর্শ ট্রান্সফরমারের পাক সংখ্যার অনুপাত মানে হচ্ছে NP/NS, এর মান দিয়েছে কত? হচ্ছে 10, এটার মান 10 দিয়েছে।
গৌণ কুণ্ডলিতে প্রবাহ হচ্ছে 10 অ্যাম্পিয়ার হলে প্রাথমিক কুণ্ডলিতে প্রবাহ কত? তার গৌণ কুণ্ডলিতে প্রবাহ IS = 10 অ্যাম্পিয়ার, তাহলে প্রাইমারি কুণ্ডলী IP = হচ্ছে জিজ্ঞাসিত। খুব ভালো কোশ্চেন এগুলো। তাহলে আমরা যে ইকুয়েশনটা জানি, দেখো তোমরা যে ইকুয়েশনটা জানো সেটা হচ্ছে NP/NS = তাহলে কত হচ্ছে VP/VS সমানই তাহলে আমরা কত জানি বলো তো IS/IP। তাহলে তোমাকে যেহেতু পি এন এর সাথে আই এর গল্প বলছিলাম, এটাকে নিতে হবে। তাহলে অতএব আমরা লিখতে পারি যে NP/NS তাহলে কত হচ্ছে IS বাই তাহলে কত হচ্ছে IP। চলো NP/NS এর মান কত 10, তাহলে আমরা বসাবো 10 তাহলে IS বাই তাহলে কত হচ্ছে IP। আইপির মান বলে দিয়েছে ওরা কোশ্চেন, আইপির মান চেয়েছে, তাহলে IS এর মান কত? IS এর মান তো 10, তাহলে 10 IS এর মান তাহলে কত হচ্ছে 10 অ্যাম্পিয়ার বাই তাহলে কত হচ্ছে IP। তাহলে IP তাহলে কত হচ্ছে 10/10 তাহলে কত হচ্ছে 1 অ্যাম্পিয়ার। দেখো তাহলে আমাদের দেখতে পেলাম যে আমাদের দিয়েছে কত 1 অ্যাম্পিয়ার। তাহলে আমাদের IP/IS অর্থাৎ আমাদের দিয়ে দিল যে আদর্শ ট্রান্সফরমারের পাক সংখ্যার অনুপাত দিয়েছে 10, তার মানে NP/NS আমাদের 10 দিয়েছে। আর গৌণ কুণ্ডলিতে প্রবাহ হচ্ছে 10 অ্যাম্পিয়ার হয়, তাহলে প্রাথমিক কুণ্ডলিতে প্রবাহ কত আমাদের? ঠিক আছে, তাহলে NP/NS = IS/IP। মান বসালাম, IS এর মান হচ্ছে 10 অ্যাম্পিয়ার, IP এর মান আমাদের কিন্তু জিজ্ঞাসিত। তাহলে 10 আমরা ক্যালকুলেশন করলাম, তাহলে IP এত, তাহলে 1 অ্যাম্পিয়ার। ওরা অপশন যেটা দিয়েছে দেখো 1, 10, 100, 1000। এ নাম্বার অপশন দিয়েছে কত 1 অ্যাম্পিয়ার, বি নাম্বার অপশন দিয়েছে কত 10 অ্যাম্পিয়ার, সি নাম্বার অপশন দিয়েছে কত 100 অ্যাম্পিয়ার, ডি নাম্বার অপশন দিয়েছে 1000 অ্যাম্পিয়ার। তাহলে দেখো কোন অ্যান্সারটা তোমাদের রাইট হচ্ছে। তাহলে আমরা এ দাগের অপশন হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। খুব ভালো কোশ্চেন। এই যে ট্রান্সফরমার থেকে যে কোশ্চেন আসবে, তোমাকে বলছি তোমাদেরকে আমরা যে বারবার বলছি যে ট্রান্সফরমার থেকে তোমাদের কোশ্চেন দেবে, এবং ট্রান্সফরমারের কোশ্চেন তোমরা অবশ্যই ভালোভাবে কিন্তু প্র্যাকটিস রাখবে। ট্রান্সফরমারের কোশ্চেন কিন্তু খুব ভালোভাবে প্র্যাকটিস রাখবে। হ্যাঁ, তাহলে আমরা দেখলাম এখন পর্যন্ত আমরা 30খানা কোশ্চেন প্রায় সলিউশন কমপ্লিট করলাম। হ্যাঁ, তোমরা অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করবে আর দেখবে যে তোমাদের কোশ্চেনগুলো কিন্তু কমপ্লিটলি হচ্ছে। তারপরে 31 দাগের কোশ্চেন ঠিক সেরকমই রয়েছে, গণকুণ্ডলীর পাক সংখ্যা তোমরা নিজেরাই পেয়ে যাবে। 18 সালে কিন্তু পরীক্ষা এসেছিল কোশ্চেনটা। 31 দাগের কোশ্চেনে দেখো রেখেছে যে একটি ট্রান্সফরমারের মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা হচ্ছে 500, মানে এনপি এর মান 500, এবং গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা হচ্ছে 5000, মানে এনএস এর মান 5000। মুখ্য কুণ্ডলীতে 200 ভোল্ট 50 হার্জ এসি সরবরাহের সঙ্গে যুক্ত, গৌণ কুণ্ডলীতে আউটপুট কত হবে? মানে মুখ্য কুণ্ডলীতে ভোল্ট দিয়ে দিয়েছে এবং গৌণ কুণ্ডলীতে ভোল্ট তোমাকে জানতে চেয়েছে, মানে ভিএস এর মান জানতে চেয়েছে। দেখো কিছুই বলেনি ওরা, যে মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা 500, গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা 5000। তাহলে 31 দাগের কোশ্চেন হচ্ছে মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা এনপি = 500, গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা এনএস = তাহলে কত হচ্ছে 5000 এত। আর মুখ্য কুণ্ডলী অর্থাৎ ভিপি = 20 ভোল্ট, তাহলে ভিপি কত হচ্ছে 20 ভোল্ট, তাহলে ভিএস হচ্ছে জিজ্ঞাসিত। এই ক্ষেত্রে কিন্তু কম্পাঙ্ক অপশনে দেবে, কম্পাঙ্ক কখনো চেঞ্জ হয় না, এটা মাথায় রাখবা। প্রাইমারি কুণ্ডলী এবং সেকেন্ডারি কুণ্ডলীর মধ্যে ভোল্টেজ, পাক সংখ্যা এবং তার প্রবাহের গল্পগুলো আছে, কিন্তু কম্পাঙ্কের কোনরূপ পরিবর্তন হয় না। তাহলে আমরা জানি এই ক্ষেত্রে স্যার সূত্র জানি আমরা কি, যে NP/NS = তাহলে কত হচ্ছে স্যার VP/ তাহলে কত হচ্ছে স্যার VS। মান বসাবো স্যার, তাহলে NP/NS এর মান বসিয়ে দেবো আমরা, NP 500 / 5000 তাহলে কত হচ্ছে স্যার VP/VS মান হচ্ছে 20 / তাহলে কত হচ্ছে VS। আমরা একটা শূন্য আর একটা করে কেটে দেবো, তাহলে 5 × 5, 5 × 10 = 50, তাহলে হচ্ছে 1/10 হচ্ছে 20 তাহলে কত হচ্ছে VS। তাহলে VS হচ্ছে 20 × 10 = 200 ভোল্ট। তাহলে অ্যান্সার হচ্ছে যে গৌণ কুণ্ডলীতে ভোল্টেজ হচ্ছে 200 ভোল্ট এবং তার কম্পাঙ্ক কত থাকবে? কম্পাঙ্ক সেমি থাকবে। তাহলে অপশন হচ্ছে বি নাম্বার রাইট, যে গৌণ কুণ্ডলীতে ভোল্টেজ হচ্ছে 200 ভোল্ট এবং তার কম্পাঙ্ক হচ্ছে কত 50 হার্জ। ঠিক আছে, তাহলে তোমরা আজকে আমরা দেখলাম যে কি বলে যেন পরিবর্তিত প্রবাহের যে সেকেন্ড লেকচার, সেখানে আমরা 31 পর্যন্ত বা 31টা পর্যন্ত কোশ্চেন আমরা সলিউশন করালাম। আবার আমরা নেক্সট ভিডিওতে আমরা 31 এর পরবর্তী কোশ্চেন গুলো সলিউশন করব।